অচেনা আমি। লেখা শারমিন আক্তার, সাথী। ১ পর্ব। ফজরের নামাজ পড়ার বেশ কিছুক্ষণ পর মেসেঞ্জারে একটা লম্বা মেসেজ দেখে তনয়ার খুব হাসি পেল। তাই একা একা দাঁড়িয়ে নিউজের অজান্তেই হাসছে। আয়া তো ওরকম একা একা হাসছ কেন? তনয়া, এই মেসেজটা দেখো, তুমিও হাসবে। আয়াত তনয়ার হাত থেকে মোবাইলটা নিয়য় ময় কার শয় কার শট আকার পরে রাগী চোখে তনয়ার দিকে তাকিয়ে বলল। আয়া তো আজব মেয়ে তো তুমি। এটা কোন হাসির বিষয় হলো? ইনফ্যাক্ট এটা যদি সত্যি হয় তাহলে ভয়ানক কিছু ঘটতে পারে। ডিড ইউ ইমাজিন দ্যাট? তনয়া, হারে তুমি তো সিরিয়াস হয়ে গেলা, আমার মনে হয় কেউ মজা করে পাঠিয়েছে। আয়া তো তনা, এরকম মেসেজ কেউ মজা করে পাঠায়? তাও এরকম সাইকো টাইপ? তনয়া, হুমম, তাও ঠিক। তবে আমার মনে হচ্ছে মজা করেই পাঠিয়েছে। আয়াত, তনয়ার বিয়ে হয়েছে 3 বছর হলো। পারিবারিকভাবে বিয়ে হয়েছে ওদের, কিন্তু তাতে ভালোবাসার কমতি নেই ওদের মাঝে। আয়াত একজন ডাক্তার, নিউজের চেম্বার আছে। আর তনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কদিন কগে। বর্তমানে সে গৃহিণী। আয়াত বলছিল নিউজের পছন্দ মতো জব করতে, কিন্তু তনয়ার নিউজের ঘর সামলাতে বেশি ভালো লাগে। তনয়ার আরেকটা পরিচয় আছে, তনা টুকিটাকি লেখালেখি করে, এফবিতেও করে, আবার রিয়াল লাইফেও দুটো বই বের করছে। এফবিতে ফ্রেন্ড ফলোয়ার অনেক। তার মধ্যেই একজন বোধহয় এই মেসেজটা করছে। যেটা দেখে তনয়ার কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও আয়াতের কাছে বিষয়টা অনেক গভীর মনে হয়েছে। মেসেজটা ছিল, তনা, আমি তোমার গল্পের মধ্যে দিয়ে তোমার জন্য পাগল হয়েছি। হ্যাঁ, আমি তোমাকে দেখিনি, তবে কোন একদিন তোমাকে আমার চোখের সামনে বসিয়ে সারা দিন দেখার ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা যেভাবেই হোক পূরণ করবই আমি। আমি জানি তুমি বিবাহিত আর তুমি তোমার স্বামীকে অসম্ভব রকম ভালোবাসো। এমনকি এটাও জানি তোমার বর তোমার জন্য সবকিছু করতে পারে। কিন্তু তুমি কি জানো, তোমার জন্য আমিও সবকিছু করতে পারি। তোমার লেখা গল্প পড়তে পড়তে তোমার লেখার ভিতর এতটা ডুবে গেছি যে, তোমাকে নিউজের সবচেয়ে কাছের লোক ভাবতে শুরু করছি। তুমি জানো, আমার পুরো ঘরের দেয়ালে শুধু তোমার নাম লেখা। তোমার প্রতিটা গল্প এতবার পড়ছি যে ভিতরের দাড়ি কমা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। তোমার দুটো বইয় প্রতিটা পাতায় আমি নিজেকে ডুবিয়ে ফেলছি। তুমি প্লিজ লেখা বন্ধ করে দাও, কারণ আমি চাই না কেউ তোমার মাঝে আমার মতো ডুবে যাক। জানো, অনেক ভাবে তোমার আর তোমার বরের মধ্যে সন্দেহ তৈরি করতে চেয়েছি, কিন্তু সব বারই ব্যর্থ হয়েছি। তারপর তোমার সম্পর্কের গভীরতা দেখে বাদ দিয়েছি। কিন্তু তোমাকে পাবার আশা বাদ দিতে পারছি না। আমি জানি এটা আমার স্বপ্ন হয়েই থাকবে, কিন্তু তোমাকে পেতে না পারি একটা পুরো দিন তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে চাই। তোমাকে দেখিনি, কিন্তু আমি জানি তুমি কোথায় থাকো। কোথায় তোমার বাড়ি? এখন ভাববে কি করে জানলাম? সেটা পরে একদিন বলবো, কেমন? ভয় পেও না, তোমার কোন ক্ষতি নাই বর্তমানে। কিন্তু তোমার আয়াতকে আমার একদমই সহ্য হয় না, তাই তোমার ক্ষতি না করলেও আয়াতের বিষয়ে গ্যারান্টি দিতে পারবো না। কারণ তুমি আমায় শিখিয়েছ, যাকে ভালোবাসে তার কখনো ক্ষতি করতে নেই। তাকে সম্মান করতে হয়, তার নাটাকেও ভালোবাসতে হয়। তাই তোমার নাটাকে ভালোবাসলেও আয়াতকে ভালোবাসতে পারবো না। আমার আইডি দিয়ে আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। এটা আমার নতুন আইডি, তোমাকে মেসেজ দিয়েই ডিএক্টিভ করে রাখবো। একটা কথা বলি তনা, তোমায় খুব ভালোবাসি। ইতি। অচেনা আমি। তনয়া, হায়াত, এটা বোধহয় আমার কোন বন্ধু মজা করে দিছে। তুমি ভয় পেও তো। আয়াত, তনা, সবসময় সবকিছু এত হালকা ভাবে নেওয়া উচিত না। তনয়া, আচ্ছা আচ্ছা, নিব না। পরে যদি এমন কোন মেসেজ আসে তখন সিরিয়াসলি নিব, এখন তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আয়াত, ওকে, বাট কেয়ারফুল। বাই। তনয়া হালকা কাশি দিয়ে, তোমার মনে হচ্ছে না তুমি কিছু ভুলে যাচ্ছ? আয়তো ওপস। সরি। আয়াত তনয়ার মাথায় ভালোবাসার পরশ দিয়ে বের হয়ে গেল। তনা ঘরের কাউজে লেগে পড়ল। তনয়ার শ্বশুর আফজাল হোসেন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার। তার বাড়ির সবকিছু সিস্টেম্যাটিক এবং সময় মতো হতে হবে। বাড়ির সবাই তার দেয়া নিয়ম অনুযায়ী চলে।
তনয়ার শাশুড়ি গত হয়েছে বছর 2 হলো। এখন সকাল 10:30 বাজে। এ সময় তিনি হালকা কিছু নাস্তা করেন। তনয়াকে তিনি নিজের মেয়ের মতো অনেক স্নেহ করেন, তনয়াও তাকে বাবার মতোই সম্মান শ্রদ্ধা আর ভালোবাসেন। তনয়া, বাবা চলুন নাস্তা করে নিন। আয়াতের বাবা, বৌমা আয়াত হসপিটালে গেছে? তনয়া, হ্যাঁ বাবা, অনেক আগে। আপনি খেয়ে নিন। আমি রান্না বসিয়েছি। আজ আনিকা আপু আসবে তাই একটু তাড়া আছে। আনিকা আয়াতের বড় বোন, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2টো ছেলে আছে, রায়ান আর রিমন। আয়াতের বাবা, আচ্ছা ঠিক আছে। তনা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। অনেক রান্না, তার মধ্যে আজ কাজের লোকটাও আসেনি, তার নাকি জ্বর, তাই তনা আসতে নিষেধ করছে। কিছুক্ষণ পর তনয়ার ছোট ননদ আসফি এসে বলল, আসফি আমি হেল্প করি ভাবি? তনয়া, ঠিক আছে তবে সাবধানে। তনা আর আসফি কাজে লেগে পড়ল। আসফি এ বাড়ির ছোট মেয়ে, সবার খুব আদরের। এবার অনার্স 2য় বর্ষে পড়ে। তনয়ার সাথে আসফির বেশ মিল। এ বাড়ির সবাই খুব সুখী। আর তনয়ার তো এমন পরিবার, এমন স্বামী পেয়ে সবসময় উপরওয়ালার শুকরিয়া আদায় করে। কিন্তু কথায় আছে, বেশি সুখ কপালে সয় না। দুপুরের সব কাজ শেষ করে তনা গোসল করে বের হয়ে দেখে আয়াত ড্রেস চেঞ্জ করছে। তনয়া, কখন এলে? আয়াত, এই তো কেবল। তনয়া, যাও গোসল করে নাও, তারপর নামাজ পড়তে যাও। আয়াত, তনা গোসলের পর মেয়ের চেহারায় এত স্নিগ্ধতা কোথা থেকে আসে? তনয়া, আয়াতের টাই খুলতে খুলতে, ডাক্তার সাহেব যদি আপনার দুষ্টুমি করার মুড থাকে তাহলে সেটাকে মাথা থেকে ঝেড়ে বিদায় করে গোসল করে আসুন। আনিকা আপু আসছে অনেকক্ষণ আগে, তার খেতে দিতে হবে। আয়াত, এত রোগীর চিকিৎসা করলাম কিন্তু তোমার এই আনরোমান্টিকতার রোগের কোন চিকিৎসা করতে পারলাম না। তনয়া, তাড়াতাড়ি নিচে চলো। দুপুরে সবাই খেয়ে আড্ডা দিচ্ছিল। আয়াত চেম্বারে চলে গেছে। তনা আশ্রের নামাজ পড়ে উঠতেই আবার ফোনে টুন করে মেসেজ আসার শব্দ হয়। তনা ফোনটা হাতে নিয়ে দেখে আবার অন্য একটা আইডি থেকে মেসেজ আসছে। তনা, সকালের মেসেজটা দেখে নিশ্চয়ই তুমি হাসিতে উড়িয়ে দিয়েছ। নয়তো ভাবছো তোমার কোন ফ্রেন্ড মজা করে মেসেজটা পাঠিয়েছে, তাই না? কিন্তু বিশ্বাস করো তনা, আমি যা বলছি সব সত্যি। আমি সত্যি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না। আচ্ছা, বিশ্বাস করানোর জন্য একটা গেমস খেলি? কি বলো? আমি তোমাকে এখন পর্যন্ত দেখতে পারিনি, তবে সন্ধ্যার পর ঠিক দেখব। কিভাবে তাই ভাবছো তো? আজ সন্ধ্যায় তোমার হাজবেন্ড মানে আয়াতের একটা অ্যাক্সিডেন্ট হবে। কি অবাক হলে? হ্যাঁ, আমি আয়াতকে চিনি। ভালো থেকো। আর হ্যাঁ, তোমায় সত্যি বড্ড ভালোবাসি তনা। তনয়ার এই মেসেজটা পড়ে সত্যি খুব ভয় করছে। কারণ আয়াতের বিষয় কোন কিছু নিয়ে তনা কোন ধরনের ঝুঁকি নিতে চায় না। তনা তাড়াতাড়ি ফোন নিয়ে আয়াতকে ফোন করল। কিন্তু আয়াত ফোন ধরছে না। টেনশনে তনয়ার হাত পা কাঁপছে। তনা ভাবছে বিষয়টা কাউকে জানাবো কি? আবার ভাবছে এটা যদি মিথ্যা খবর হয়? আবার সত্যিও তো হতে পারে। তনা তাড়াতাড়ি নিচে গিয়ে ওর শ্বশুরকে খুঁজতে লাগলো, কারণ তিনি এসব বিষয় ভালো বুঝবে। কিন্তু নিচে গিয়ে দেখে ওর শ্বশুর নামাজ পড়তে মসজিদ গেছে। আর তিনি আশরের নামাজ পড়তে গেলে একেবারে মাগরিবের নামাজ পড়ে তারপর বাড়ি ফেরেন। আনিকা আর আসফি ছেল সাথে দুষ্টমি করছে। তনয়া, আনিকা আপু তুমি রায়ান আর রিমন এর সাথে একটু বাড়ি থাকো, আমি আসফিকে নিয়ে একটু তোমার ভাইয়ের চেম্বারে যাচ্ছি। খুব জরুরি কাজ আছে, প্লিজ বাবাকে বলো। আনিকা, হ্যাঁ সব ঠিক আছে কিন্তু জরুরি কাজটা কি? তনয়া, বাড়ি এসে সব বলছি। তনা আর আসফি বোরকা পরে মুখ ডেকে গাড়ি নিয়ে বের হলো। ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলছে। আয়াতের চেম্বারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সেখানে গিয়ে দেখে সেখানে বেশ ভিড় জমে আছে। তনা একজন লোককে জিজ্ঞেস করল, তনয়া ভাইয়া কি হয়েছে? মিটিং রুমে নাকি বেশ কজন ডাক্তার কথা বলছিলা। শর্ট সার্কিট হয় কজন ডাক্তার অবস্থা খুব খারাপ। সবাই আইসিইউতে আছে। কথাটা শুনে তনয়ার বুকটা ভয় কেঁপে উঠল। তনা, আসফি তাড়াতাড়ি আইসিইউ এর দিকে যেতে লাগলো।
তনয়ার চোখ থেকে অবিরাম ধারায় জল ঝরতে লাগল। আইসিইউ এর ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। তনা বাইরে থেকে কাচের জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দপ করে নিচে বসে পড়ে। 2 পর্ব। আসফি, কি হয়েছে ভাবি? তুমি এভাবে বসে পড়লা কেন? ভিতরে কি দেখলে? তনা আসফির কথার কোন উত্তর না দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তা দেখে আসফি ভিতরে তাকালো, যা দেখল তাতে আসফিরও চোখ বড় বড় হয়ে গেল। আয়াত হসপিটালের বেডে শোয়া, আয়াতের মুখে অক্সিজেন মাস্ক দেয়া, আয়াত চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। ভিতর থেকে ইমন, তাকে তনা আসফি দুজনেই চিনে এবং তিনিও তার আয়াতের মাধ্যমে মোটামুটি চেলেন। বের হতেই আসফি বলল, আমি ডাক্তার আয়াতের বোন। ভাইয়া কেমন আছেন? কি অবস্থা তার? কি কারণে এমন হয়েছে? ডাক্তার ইমন আসলে মিটিং রুমে কিভাবে যেন শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়, সেখানে বেশ কিছু ডাক্তার আলোচনায় ছিল। তার সবাই বেশ অসুস্থ, তবে ভয় পাবার কিছু নাই, সবাই বিপদ মুক্ত। আজ রাত অবজারভেশনে রেখে কাল সকালে বেডে দিব এবং 2-1 দিনে সবাইকে রিলিজ করে দিব। তবে সবাইকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তনয়া আর আয়াত, ওর কি খবর? অনেকটা চিন্তিত হয় ডাক্তার ইমন। তিনিও আল্লাহর রহমতে ঠিক আছে। কাল সকালে তাকেও বেডে দেয়া হবে। কদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আসফি, কিন্তু এরকম কিভাবে হলো? ডাক্তার ইমন, সেটা আমরাও বুঝতে পারছি না। হাতপালের সব ইলেকট্রিক্যাল সংযোগগুলো রোজ চেক করা হয়। এমন হবার কথা না। এখন এটা অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত কোন বিষয় তা বোঝা যাচ্ছে না। পুলিশ খবর দেয়া হয়েছে, দেখি তারা কি করে। হাসপাতালে 6 জন ডাক্তারের সাথে এমন ঘটনা ঘটায়, চারদিকে হইচই পড়ে গেছে। ওনার পুরোপুরি সুস্থ হতে কোজনের প্রায় 15 দিন এবং বাকি দুজনের 1 মাস লাগবে। ততদিন তার এত রোগী কি করে সামলাবো সেটা ভেবে হাসপাতাল অথরিটির মাথা পুরো খারাপ হয়ে আছে। কি করবে ঠিক ভেবে পাচ্ছে না। এই বিষয়ে তদন্ত কমিটি বসানো হবে যতদূর শুনেছি। আপনার আর কিছু জানার থাকলে পরে বলুন, আমার কিছু কাজ আছে। তনয়া, একটা কথা, আমি কি আয়াতের সাথে দেখা করতে পারি? ডাক্তার ইমন, ঠিক আছে, কিন্তু কোন কথা বলবেন না। আর আপনি একা যান। তনা ভিতরে ঢুকে পড়ল। এই ফাঁকে আসফি বাসায় ফোন করে সবাইকে বিষয়টা জানিয়ে দিল। সাথে তনয়ার বাড়ি ফোন করেও বলে দিল। তারা খবরটা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেল। তারা শীঘ্রই হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিল। তনা আয়াতের বেডের কাছে গিয়ে আয়াতের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। তারপর আয়াতের মাথায় হাত বুলাতে লাগল। আয়াতের এখনো জ্ঞান ফিরনি। তনয়ার চোখের জলে মুখ বাঁধা, নেকাবটা ভিজে একাকার। কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে থেকে যেই আশাতে নিল, আয়াত তনয়ার হাতটা ধরে বসল। হাতের ইশারায় তনয়াকে পাশে বসতে বলল। তনা পাশে বসে এক হাত দিয়ে আয়াতের মাথায় হাত বুলাতে লাগলো, অন্য হাতটা আয়াত ধরে রেখেছে। কিছুক্ষণ পর ডাক্তার আসায় তনয়াকে বাইরে চলে যেতে হলো। বাইরে গিয়ে দেখে বাড়ির সবাই আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে আছে। রাতে তনা হাসপাতালে থাকতে চাইলেও আয়াতের বাবা বলে কাল থেকে থাকবে, আজ তো এমনিতেও কাউকে ভিতরে ঢুকতে দিবে না। আমি বরং এখানে থাকি। তারপর তনা, আসফি আর আনিকা বাড়ি চলে আসলো। সারা রাত তনা বিছানায় ছটফট করল। রাতের বেশিরভাগ সময়ই তনা নামাজ পড়ে আর আল্লাহর সাথে কান্না করে কাওয়েছে। বিয়ের 3 বছরে আয়াতকে ছাড়া বা আয়াতের সাথে কথা না বলে একটি রাতও কাটেনি। যখন আয়াত কোন কাউজে শহরের বাইরে থাকত বা রাতে ফিরতে পারত না, তখন ফোনে তনয়ার সাথে বারবার কথা বলতো। দুজনে ফোনে কথা বলেই রাত পার করে দিত। কিন্তু আজ প্রথমবার না তো আয়াত আছে, না আয়াতের সাথে কথা বলতে পারছে। রুমের প্রতিটা জিনিস যেন তনয়াকে চেপে বজেছে, কারণ রুমের প্রতিটা কোনায় ছড়িয়ে আছে ওদের ভালোবাসার স্মৃতি। তনা বাড়ি এসে বেশ কয়েকবার আয়াতের বাবাকে ফোন দিয়ে আয়াতের বিষয়ে জিজ্ঞেস করছে। ফজরের নামাজ পড়ে তনা আর দেরি করল না। সামান্য কিছু নাস্তা আর নরম খাবার বানোয় আসফিকে বলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়ে দেখে আয়াতের বাবা ডাক্তারের সাথে কথা বলছেন। তনা বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল,
তনয়া বাবা কি জিজ্ঞেস করলেন ডাক্তারকে? উনি ঠিক আছে তো? আয়াতের বাবা হ্যারে মা চিন্তা করিস না। আয়াত ঠিক আছে কিছুক্ষণ পর বেডে দিবে। প্রায় ঘন্টা খানিক সময় পর আয়াত সহ বাকি সবাইকে যার বেড বা ক্যাবিনে দেয়া হলো। আয়াত এখন অল্প অল্প কথা বলতে পারে। আয়াতকে বেডে দেবার কিছুক্ষণ পর তনা আয়াতের বাবাকে এবং তনয়ার বাড়ি থেকে আসা তনয়ার বাবা মা আর ছোট বোনকে বাড়ি পাঠিয়ে দিলেন। বলল কিছু লাগলে তার ফোনে জানবে। আয়াত ঘুমিয়ে আছে আর তনা আয়াতের পাশে বসে ওর একটা হাত শক্ত করে ধরে আরেক হাত দিয়ে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আয়াতের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। আয়াতের ডান হাতটা বেশ খানিকটা পুড়ে গেছে, কপালে বেশ আঘাত পেয়েছে। ডাক্তার তনয়াকে বলছে পিঠের এবং কোমরে নাকি বেশ খানিকটা জায়গা পুড়ে গেছে। তবে ভয় পাবার মতো কিছু হয়নি, মাসখানেকের মধ্যে ঘা শুকিয়ে যাবে। তনা আয়াতের বা হাতটা এত শক্ত করে চেপে ধরে রাখছে যে মনে হয় হাতটা ছেড়ে দিলে কেউ আয়াতকে তনয়ার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তনা আয়াতের হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তনয়ার চোখের পানি টুপ করে আয়াতের হাতে পড়ল। আয়াত এতক্ষণ চুপ থাকলেও এখন তনয়ার চোখের জল এড়ানোর মতো শক্তি আয়াতের নাই। আয়াত তনয়ার হাতটা শক্ত করে ধরে বলল, আয়াত তনা আমি ঠিক আছি। প্লিজ কান্না করো না। তুমি তো জানো তোমার কান্না দেখলে আমার কতটা কষ্ট হয়। তনা আয়াতের বুকে মাথা রেখে ফোপাতে ফোপাতে বলল তোমাকে এভাবে দেখে আমার বুঝি কষ্ট হচ্ছে না? তুমি জানো কাল থেকে আমার অবস্থা ঠিক কেমন হয়ে আছে। মনে হয় কেউ ভিতর থেকে হৃদয়টা কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। তোমার শরীরে কত জায়গা পুড়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে তোমার তাই না? আয়াত দূর বোকা, অল্প পুড়েছে। এতে এমন কিছু হবে না। খুব শীঘ্রই ঠিক হয়ে যাব দেখো। আর তাছাড়া তুমি তো আছো। তুমি থাকলে আমার আর কি চাই বলো? তনয়া আচ্ছা আয়াত মিটিং রুমে কি হয়েছিল? আয়াত আসলে তনা, এর মধ্যে কে যেন আয়াতের ক্যাবিনের দরজায় টোকা দিতে থাকে। তনা তাড়াতাড়ি হিজাব পরে মুখ ঢেকে ফেলে। তনয়ার পরিবার খুব ধার্মিক থাকায় তনা অনেক পর্দাশীল, ওকে বাইরের পরপুরুষ কেউই দেখেনি। এমনকি বিয়ের সময় বাইরের ছেলেরা দেখবে বলে তনা আর আয়াতের বিয়ে একদম সাধারণভাবে ঘরোয়া পরিবেশে হয়েছে। বাইরে কারো সামনে তনা হিজাব ছাড়া যায় না। তনা দরজা খুলে দেখে 3 জন পুলিশ অফিসার। অফিসার ম্যাডাম, আমরা কালকের ঘটনার তদন্ত করতে আসছি। আপনার হাজবেন্ডের জবানবন্দি নিব। তার কি জ্ঞান ফিরছে? তনয়া অত্যন্ত নিচু স্বরে, জি। অফিসার মি আয়াত বলুন গতকাল মিটিং রুমে কি হয়েছিল? আয়াত আসলে কাল আশরের নামাজের পর আমরা 6 জন ডাক্তার মিলে কিছু জরুরি আলোচনার জন্য ওখানে বসি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের বেশ কয়েকটি লাইট আপনা আপনি ব্লাস্ট হয়ে যায়। আমরা বেশ ভয় পেয়ে যাই। রুম থেকে বের হতে গেলে দেখি রুম লক করা। কিভাবে যে রুম লক হয়ে গেল বুঝতে পারলাম না। হঠাৎ ফাইলের শেলফে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে গেল। পুরো রুমে ধোঁয়ায় ভরে গেল। আমার সবার চোখ জ্বালা করতে লাগলো আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দরজা খোলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। তারপর সিলিংয়ে টানানো বড় কাচের ঝাড়টা বিকট শব্দ করে নিচে পড়ে গেল। তখন আমরা বেশ কজন ছিটকে পড়ে যাই। আমি গিয়ে সেলফের ওখানে পোড়ায় পিঠে আর কোমরে আগুনের ছ্যাঁকা লাগে, কপালে কিভাবে যেন আঘাত পাই। ঘটনাগুলো এত দ্রুত হয়ে যায় যে আমরা কেউ কিছু বুঝে উঠতে পারিনি, বাকি করা উচিত তাও ভেবে পাচ্ছিলাম না। আমি কোনতে ফোন বের করে ডাক্তার ইমনকে বলি মিটিং রুমে আগুন লাগছে। তারপর কি হয়েছে কিছু মনে নাই। অফিসার হুম্মম বুঝতে পারলাম। কিন্তু হঠাৎ করেই এত সব হয়ে গেল আর তাও অ্যাক্সিডেন্টলি। বিষয়টা কেমন যেন ঘোলাটে লাগছে। পুরো হসপিটালে শুধু 3 তলার দুটো রুমে শর্ট সার্কিট হয়েছে। মিটিং রুমে আর তার পাশের রেস্ট রুমে। তখন রেস্ট রুমে 2-3 জন লোক ছিল, তার ভিতর 2 জন ঠিক আছে, অপরজন সামান্য আঘাত পেয়েছে। রেস্ট রুমের দরজা খোলা ছিল বিধায় তাদের তেমন ক্ষতি হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো হঠাৎ করে এমন দুর্ঘটনা কিভাবে ঘটল? আয়াত আমারও একই প্রশ্ন অফিসার।
তনা একবার ভাবছে মেসেটার কথা বলবে, আবার ভাবছে আয়াতের সাথে কথা না বলে বলা ঠিক হবে না। আগে আয়াতকে বলবো, তারপর পুলিশকে। অফিসার, আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। আপনি বরং বিশ্রাম নিন। যদি আরো কিছু মনে করতে পারেন তাহলে আমার জানাবেন। আর আমার কিছু জানার থাকলে আবার আপনাকে বিরক্ত করব কিন্তু। আয়াত: নো প্রবলেম অফিসার। আপনার যে কোন কিছু জানার দরকার হলে আসতে পারেন। অফিসার ক্যাবিন থেকে বের হতেই তনা দরজা লক করে বলে, আয়াত, তোমাকে কিছু বলার আছে। কিন্তু 3 পর্ব। আয়াত: কিন্তু কি তনা? তনয়া: ভাবছি কথাগুলো শুনে তুমি না আবার আমায় ভুল বুঝে উত্তেজিত হয়ে পড়ো। আয়াত: তনা, তোমাকে কি আমি ভুল বুঝতে পারি? বলো কি হয়েছে। আই বিলিভ ইউ। তনা তারপর ফোনের মেসেজটার কথা আয়াতকে খুলে বলে। আয়াত সেটা শুনে হা হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে, ও মাই গড, মানুষ এতটা সাইকো কিভাবে হয়? কাউকে না দেখে না চিনে কিভাবে এত ভালোবাসতে পারে? আর তার কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য কিভাবে এরকম মানুষের জীবন নিয়ে খেলতে পারে? আমার তো মনে হয় লোকটা মেন্টালি সিক। তারপর কোন মেসেজ এসেছে? তনয়া: তোমাকে নিয়ে এতটা টেনশনে ছিলাম যে ফোনের দিকে কোন খেয়ালই ছিল না। ফোন ব্যাগে পড়ে আছে। আয়াত: কই দেখি। তনা ব্যাগ থেকে ফোনটা বের করে আয়াতের হাতে দিল। তারপর বলল, তনয়া আয়াত। আয়াত হুমম। তনয়া: তুমি আবার আমায় ভুল বুঝবে না তো? আয়াত: শোন, এখানে এসে কাছে বসো, তারপর বলছি। তনা আয়াতের কাছে বসতেই আয়াত তনয়ার গালে হাত দিয়ে বলে, তনা, আমার সম্পর্কটা এতটা সস্তা না যে সামান্য একটা মেসেজের কারণে ভুল বুঝাবুঝি হবে। আমার সম্পর্কটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই সম্পর্ক সে ছাড়া কেউ ভাঙতে পারবে না। তাই এসব ফালতু ছোট খাটো বিষয় নিয়ে নিজের ভিতর ভুল বুঝাবুঝি করার মতো লোক না তো তুমি আর না আমি। তনা, আমি এই কথাগুলো আমার ভালোবাসায় বিশ্বাস করে যতটা না বলছি তার থেকে বেশি আল্লাহর উপর বিশ্বাস করে বলছি। কথায় আছে, যারা আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখে আল্লাহ তার সাথে সব সময় থাকে। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে তার বিপদ আপদ, রোগ শোক দিয়ে তার পরীক্ষা করে, কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নেন না। তিনি তার বান্দার এসব দিয়ে তার পরীক্ষা করে, তার ধৈর্যের পরীক্ষা নেন। তাই শুধু শুধু টেনশন করো না তো। আমার সম্পর্ক যখন আল্লাহ নিয়োজে হাতে বানোয়াছেন, তেমনি সেটার মধ্যে ভালোবাসার মাধুর্যতাও তিনিই বজায় রাখবেন। সো চিন্তা না করে আল্লাহর শুকরিয়া আদায় করো। তনয়া এতক্ষণ মনোযোগ দিয়ে আয়াতের কথা শুনছিল। আয়াত, তুমি কি সুন্দর করে কথা বলো। আয়াত: কিন্তু তোমার থেকে বেশি না। আর এখন একটু জড়িয়ে ধরো তো। কাল থেকে একবারও জড়িয়ে ধরনি। তনয়া: পাগল। তারপর আয়াতকে জড়িয়ে ধরতেই আয়াত আহ বলে উঠল। তনয়া: সরি সরি, মাফ করে দাও। খেয়াল ছিল না যে তোমার ওখানে ব্যথা। আয়াত: ইটস ওকে, ওয়েট, মেসেজটা দেখি। আয়াত তনয়ার ফোনটা ওপেন করে মেসেজ দেখতে গিয়ে দেখল ছেলেটা আরো দুটো মেসেজ করছে। প্রথম মেসেজ, তনা, আই অ্যাম রিয়েলি সরি। আয়াত: যে এতটা আঘাত পাবে সেটা কল্পনা করিনি। আমি তো জাস্ট সামান্য আঘাত দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সামান্য ভুলে ও অনেকটা আঘাত পেয়েছে। যাই হোক, তুমি আয়াতের জন্য খুব কষ্ট পাচ্ছ দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। না, আর আয়াতকে পারতে সাধ্যে আঘাত করব না। কারণ আয়াত কষ্ট পেলে তুমি 3 গুণ বেশি কষ্ট পাও। দ্বিতীয় মেসেজ, তনা, তুমি কি সব সময় চোখ মুখ এমন ঢেকে রাখো কেন? সন্ধ্যায় হসপিটাল আসলে দুজন মেয়ে মিলে দুজনারই নাক মুখ ঢাকা, আবার চশমা পরা। বুঝতেই পারছিলাম না তুমি কোনটা। তারপর যখন আইসিইউ এর সামনে দপ করে বসে পড়লে তখন আন্দাজ করলাম ওটা তুমি। কিন্তু সবসময় বোরকা পরে এমন মুখ ঢেকে রাখো কেন? মানুষ তোমায় দেখলে কি এমন হবে? আমি কাল থেকে কতবার তোমায় দেখার চেষ্টা করছি, কিন্তু তোমার চোখ ছাড়া কিছু দেখতে পারলাম না, তাও কখন, যখন চোখের জল মোছার জন্য চশমা খুললা। তোমার চোখ জোড়া কি সুন্দর, আমি কনফার্ম কবি সাহিত্যিকরা তোমার চোখ দেখলে অনায়াসে ওখানে বসে 2-4টা কবিতা বানোয় ফেলতো।
আচ্ছা, দুদিন ব্রেক দিলাম তোমাকে, আয়াতের খেয়াল রেখো। দুদিন পর আবার নক দিব। খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে। মেবি 2-1 দিনে। কিন্তু আফসুস, তোমার সামনে থাকলেও তুমি আমায় চিনতে পারবে না। ভালো থেকো কেমন? অচেনা আমি। আয়াত মেসেজটা পরে বলল, আমি কনফার্মে কোন পাগলা গারদ থেকে পালিয়ে যাওয়া বদ্ধ পাগল। তনা, তুমি টেনশন করো না, আমার বন্ধু জয় এই থানার এসিপি, নতুন জয়েন করছে কিছুদিন আগে। ওকে ফোন করে এখানে আসতে বলবো, বাকিটা ওই দেখবে। তনয়া, দেখো যা ভালো বোঝ করো। তবে প্লিজ যা করার তাড়াতাড়ি করো, আমি এই টেনশন আর নিতে পারছি না। আয়াত, তোমায় টেনশন নিতে কে বলছে? তুমি টেনশনের ভার আমায় দাও আর আমায় ভালোবাসার দায়িত্ব নাও। তনয়া, যা, লজ্জা পেয়য়। আয়াত, আরে লজ্জা পাবার কি আছে? ঠিকই তো বললাম। আর তুমি কেমন বউ বলো তো? তনয়া, মানে? আয়াত, আরে তোমার স্বামী অসুস্থ, কোথায় তাকে একটু সেবা যত্ন করবে, তার মাথায় হাত বুলিয়ে দিবে, 2-1টা কিসিমিসি দিবা, তা না করে পরস্ত্রীর মতো দূরে বসে আছো। পচা বউ। তনয়া, আয়াত, গত 3 বছরে তোমার সব বাজে অভ্যাস বদলাতে পারলেও তোমার এই ড্রামাবাজি বন্ধ করতে পারিনি। তুমি ডাক্তার না হয় অভিনেতা হলে ভালো হতো। ভীষণ নাম কামাতে, দেখতেও তো কোন হিরোর থেকে বেশি ছাড়া কম না, তোমার লম্বা সিল্কি চুল, গভীর কালো চোখ, জোড়া ভ্রু, দেখে যে কোন মেয়ে ক্রাশ খেয়ে যাবে, তাই অভিনেতা হলে ভালো হতো। আয়াত, আহা! নিয়োজের বউয়ের মুখে নিয়োজের প্রশংসা শুনতে কতই না ভালো লাগে। কিন্তু গায়ে তো এখন বড় বড় দুটো পোড়া দাগ থেকে যাবে। মন খারাপ করে। তনয়া, তাতে কি? তুমি কি খালি গায়ে মেয়ের মাসলস দেখাতে যাবে? আয়াত, গেলে দোষের কি? বডি তো খারাপ না। তনয়া, খুন করে ফেলবো আয়াত, তোমার শরীর আমি ছাড়া অন্য কোন মেয়ে দেখার আগে সে মেয়ের চোখ আমি অন্ধ করে দিব। আর তোমার লুচ্চামি করার শখ হয়েছে। আমার বান্ধবীরা ঠিক বলে ডাক্তার ছেল চরিত্রের দোষ থাকে। আয়াত, না। হে খোদা, তুমি আমায় এ কেমন বিপদে ফেললে? আমার বউ আমার চরিত্র নিয়ে সন্দেহ করে? এ মুখ আমি কাকে দেখাবো? তনয়া, চুপ করো। নাটক বন্ধ করে একটু ঘুমাও তো। সারাদিন বকবক করতেই থাকে, নিউজের মুখ, ঠোঁট, আর কণ্ঠনালীকে একটু বিশ্রাম দাও। আয়াত, ঠোঁটের বিশ্রাম তুমি চাইলে দিতে পারো। তনয়া, ঠোঁট কেটে দিব। চুপচাপ ঘুমাও। আয়াত, হুহহ। আনরোমান্টিক বউ। তনয়া, হাসপাতালের বেডে শুয়ে ওনার রোমাঞ্চ করতে ইচ্ছা করে। ও ইচ্ছা তুমি সুস্থ না হওয়া পর্যন্ত চেপে রাখো। তুমি না ডাক্তার? কি জানো না, বোঝো না, নাকি? আয়াত, ভেঙচি ক্যাটে। জানি। দুপুরের পর নার্স আসলো আয়াতের ড্রেসিং করার জন্য। নার্স ম্যাডাম, আপনি কি বাইরে যাবেন? স্যারের ড্রেসিং করতে হবে। তনয়া, কেন বাইরে কেন যাব? আমি ওর স্ত্রী, আমি এখানে থাকলে কোন প্রবলেম হবে না, বরং ভালো হবে। আর তার থেকে বেশি ভালো হবে যদি আপনি আমায় দেখিয়ে দেন কিভাবে ড্রেসিং করতে হয়। তাহলে আপনাকে কষ্ট করে করতে হবে না, আমি করে দিব। নার্স, কিন্তু ম্যাম আপনি কি পারবেন? তনয়া, কেন পারবো না? আপনি বলে দিন কিভাবে কি করব। আর তাছাড়া আয়াত তো আছেই, কোন ভুল হলে আয়াত দেখিয়ে দিবে। তনয়ার কথা শুনে আয়াত মিটমিট করে হাসছে। নার্স, কিন্তু ম্যাম। তনয়া, কোন কিন্তু না? নার্স, ঠিক আছে ম্যাম, আমি প্রথমবার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি না হয় আমায় এখন হেল্প করলেন। পরের বার থেকে আপনি করলেন। তনা কিছু একটা ভেবে বলল, ঠিক আছে। নার্স স্যার, আপনার শার্টটা খুলে ফেলুন, ওয়েট আমি হেল্প করছি। তনা চোখ বড় বড় করে আয়াতের দিকে তাকালো। আয়াত ভয় পেয়ে বলল, আয়াত, তনা তুমি খুলে দাও। তনা আয়াতকে শার্ট খুলতে আর নার্সকে ড্রেসিং করতে সাহায্য করল। নার্স ড্রেসিং করে যাবার পর তনা আয়াতের কাছে এসে চোখ বড় বড় করে বলল, তনয়া, মেয়েরা শার্ট খুলতে বললেই নাচতে নাচতে শার্ট খুলে ফেলা লাগবে? ওই নার্সের নজর ভালো না, তোমার দিকে কেমন চুন্নির মতো তাকিয়ে ছিল, কেমন করে তোমার শরীরে হাত দিচ্ছিল। ওই নার্সকে আর যেন তোমার চারপাশে না দেখি। আয়াত, আরে মেয়েটা যথেষ্ট ভালো। তনয়া, তুমি চুপ করো। আয়াত, একটা কথা বলো,
তোমরা মেয়েরা এমন কেন? নিউজের স্বামীর দিকে কোন মেয়ে ভালো নজর দিলেও তোমার এমন হিংসা হয় কেন? তনয়া, কারণ স্বামী একান্তই স্ত্রীর সম্পদ। সম্পদ বোঝো যা বিক্রি বা ভাগ করা সম্ভব না। হিসাব বিজ্ঞান তো পড়নি, তাই সম্পদ আর সম্পত্তির পার্থক্য বোঝ না। আয়াত, দুঃখিত ম্যাডাম, ভুল হয়ে গেছে। পরে না হয় সময় করে আপনার সব হিসাবের খাতা খুলে দেখব। চোখ মেরে। তনয়া, তুমি ইদানিং খুব বেশরম হয়ে যাচ্ছ। আয়াত বারে, নিউজের বউয়ের কাছে বুঝি লজ্জা রাখতে হয়? ওহ ভালো কথা, আজ সন্ধ্যার পর আমার সেই পুলিশ বন্ধু জয় আসবে। তনয়া, হো, ভালো। কিছুক্ষণ পর বাড়ির সবাইও তোমায় দেখতে আসবে। বাবা তো দুপুরে আসছিল, তুমি ঘুমিয়ে ছিলা, তাই সে ডাকতে নিষেধ করল। কিছুক্ষণ থেকে চলে গেছে। আয়াত, ওহ। তনয়া, হায়াত। আয়াত, হউম্মম। তনয়া, আই লাভ ইউ। আয়াত তনয়াকে জড়িয়ে ধরে, লাভ ইউ টু আমার ময়নাটা। চার্থ পর্ব। বিকাল বেলা আনিকার সাথে তার ছেলেরা এবং তনয়ার বাবা মা ও ছোট ভাই তানভীর আসে। সবাই আয়াতের শরীরে অবস্থা জানতে চায়। আয়াতের বাবার একটা কাজ পড়ায় পরে আসবে, নয়তো কাল সকালে। রায়ান মামা, তোমার কি হয়েছে? এভাবে রোগীদের মতো শুয়ে আছো কেন? বাড়ি যাবে কবে? আনিকা, বাবা, তোমার মামা ব্যথা পেয়েছে তাই। সুস্থ হলেই বাড়ি যাবে। রিয়ান মা, তুমি কি বোকা? মামা তো ডাক্তার, ডাক্তার কি অসুখ হয়? আয়াত, ঠিক বলছো বাবাই, খুব তাড়াতাড়ি আমি বাসায় গিয়ে তোমার সাথে জমিয়ে খেলবো। ঠিক আছে। তানভীর ভাইয়া, আপনি ডাক্তার হয়েও নিউজের খেয়াল রাখতে পারেন না। আয়াত, শালা বাবু, অ্যাক্সিডেন্ট আপনার বোনের মতো না যে আমায় ভালোবাসবে। তনয়া, হায়াত। কি হচ্ছে কি? সবাই আয়াতের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি চলে গেল। তারা যাবার কিছুক্ষণ পর মাগরিবের আজান দিল। তনা আয়াতকে অজু করতে সাহায্য করল। যেহেতু আয়াত নামাজের পাতে বসে নামাজ পড়তে পারবে না, তাই তনা একটা চেয়ার পেতে তাতে নরম একটা তোয়ালে দিয়ে আয়াতকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, নামাজ পড়তে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তুমি তো বলো কষ্টের ফল সুমিষ্ট হয়। নামাজ পড়ে আল্লাহকে বলো তিনি যেন আমার সব বিপদ দূর করে দেয়। তারপর তনা নিয়জে অজু করে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আয়াতকে হালকা নরম কিছু খাবার খাইয়ে দিল। খাবারটা আনিকা বানোয় নিয়ে এসেছিল। তারপর আয়াতকে বলল, একটু ঘুমাবে কি? সারাদিন তো বকবক করে কাটালে। আয়াত, না, পরে এখন বরং তুমি একটা গল্প শোনাও। তনয়া, আয়াত, কত দিন ধরে লিখছি না। আয়াত, তাহলে পুরনো গল্প শোনাও। নয়তো তোমার ব্যাগে সবসময় কোন না কোন বই থাকে, সেটা পরে শোনাও। তনয়া, ঠিক আছে। তনা ব্যাগ থেকে একটা বই বের করল। বইটির নাম বিশ্বনবী হজরত মুহাম্মদ এর জীবনী। তনা বইটি খুলে পড়া শুরু করল আর আয়াত চুপচাপ শুনছে। কয়েক পাতা পড়ার পর কে যেন দরজায় টোকা দেয়। তনা হিজাবটা ভালোভাবে পরে, দরজা খোলা মাত্র একজন লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম। তনা নিচু স্বরে নিচের দিকে তাকিয়ে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আয়াত লোকটাকে দেখে চিনতে পারল। আসলে লোকটা আয়াতের সেই এসিপি বন্ধু জয়। আয়াত জয়ের সাথে কতক্ষণ কথা বলে, মানে কুশল বিনিময় করে, তনয়াকে দেয়া মেসেজগুলোর কথা আর হাসপাতালে হওয়া দুর্ঘটনার কথা বলল। জয় সব কিছু শুনে তনয়ার মোবাইলের মেসেজ দেখতে চায়। মেসেজ দেখে এবং মেসেজের স্ক্রিনশট নিয়ে তা নিউজের মোবাইলে নিয়ে নেয়। দুটো আইডি থেকে মেসেজ আসে, কিন্তু আইডি দুটো ডিএক্টিভ থাকায় আইডি দুটো সম্পর্কে কিছুই জানতে পারল না। তারপর আরও কিছু কথা বলে জয় আয়াত আর তনয়ার কাছ থেকে বিদায় নিল আর বলে গেল বিষয়টা ও নিউজে হ্যান্ডেল করবে। দুদিন পর আয়াতকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আয়াতের বাড়ি এসে নিউজেকে ভীষণ হালকা লাগছে। দুদিন হাসপাতালে থাকতে ভীষণ বিরক্ত লাগছে। তখনই আয়াত ভাবল, মাত্র দুদিন হাসপাতালে থেকে আমি হাঁপিয়ে উঠেছিলাম, অথচ আমার কত রোগী দিনের পর দিন হাসপাতালের বিছানায় কাওয়ে দেয়। আল্লাহ তার হেদায়েত করুক। আয়াতের হাঁটতে বেশ কষ্ট হয়, কারণ হাঁটতে নিলে পোড়া স্থানে টান লাগে, যা প্রচণ্ড যন্ত্রণাময়। তনা আয়াতকে একটুও জন্যও নিউজের চোখের আড়াল করে না।
আয়াতের তনয়ার এই ভালোবাসা দেখে অনেক ভালো লাগলেও ভাবে তনয়ার উপর দিয়েই খুব প্রেশার যাচ্ছে। কারণ ঘর সংসার সামলাতে হয়, এখন সাথে সাথে আবার আয়াতকেও সামলাতে হয়। আয়াত তনা। তনয়া হউম্মম। আয়াত তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তনয়া কেন? আয়াত এই যে বাড়তি ঝামেলা বাড়ল। তনয়া কেমন? আয়াত সারাদিন ঘর সামলাও এখন আবার আমাকে নিয়েই ঝামেলা। তনয়া চুপ করো আয়াত, এ ধরনের বাজে কথা কেন বলো তুমি? মানুষ তার জন্যই সব করে যাকে সে ভালোবাসে। আর আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার জন্য সামান্য কদিন একটু কষ্ট করতে পারবো। কথাগুলো বলতে বলতে তনয়ার গলা ভার হয়ে গেল। আয়াত সরি তনা প্লিজ এমন করো না। আমি তোমাকে কাঁদাতে এমনটা বলিনি। তনয়া তুমি কি বুঝবে তোমার এমন কথায় আমার কেমন লাগে আয়াত। তোমার জন্য করব না তো কার জন্য করব? তুমি তো আমার সব। তুমি আর আমার পরিবার তোমার জন্য করব না তো কার জন্য করব? আয়াত জানি তনা। সরি। তনয়া হিটস ওকে। আয়াত হসপিটাল থেকে বাড়ি আসলো প্রায় 5 দিন হলো। আয়াতের পোড়ার ক্ষতর স্থানটা এখন শুকানোর পরেও তাই প্রচণ্ড ব্যথা করে। আয়াত দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করলেও তনয়ার চোখ এড়াতে পারে না। তনা যখন যখন আয়াতের এই অবস্থা দেখে, আয়াতের ঘায়ে ঔষধ যা মলম লাগিয়ে দেয় তখন তখন অঝরে কাঁদে। আর আয়াত তনয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে সামলাতে চেষ্টা করে। গত কয়েকদিনে ছেলেটার কোন মেসেজ আসেনি, আসবে কি করে তনা সেই হসপিটালে বসে আইডি ডিএক্টিভ করে রেখেছে। না থাকবে আইডি না থাকবে ফালতু ঝামেলা। বিকেল বেলা তনা আয়াতকে নিয়ে বাড়ির চারপাশে হাঁটছিল। তনা আয়াতকে শক্ত করে থ্রে রেখেছে, তখন আয়াতের ফোনটা বেজে উঠল। আয়াত ফোনটা হাতে নিয়ে দেখে প্রাইভেট নাম্বার লেখা একটা নাম্বার থেকে কল আসছে। এ ধরনের কলে ফোন নাম্বার ওঠে না। আয়াত ফোনটা রিসিভ করে সালাম দিয়ে জানতে চাইল কে? আজব লোক। সেদিন ওরকম দুর্ঘটনায়ও বেঁচে গেলেন? কপাল বলতে হবে আপনার। দিন ফোনটা তনয়াকে দিন। আয়াত কে আপনি? আর এরকম কথা কেন বলছেন? আজব লোক তো আপনি। ফোনটা তনয়াকে দিতে বলছি তা না করে নিউজে বকবক করছেন। আচ্ছা ফোন দিতে হবে না, ফোনটা লাউড স্পিকারে দিন, আমি জানি তনা আপনার কাছেই আছে। আয়াত মানে? আপনি কি করে জানলেন? আরে ভাই কমন সেন্স, সুগার আর চিনি কি আলাদা জিনিস? তেমনি আপনারা দুজন মানুষ দুটো হলেও প্রান্ত একটাই, তাই পাশাপাশি থাকাটাই স্বাভাবিক। বেশি কথা না বলে দিন ফোনটা লাউড স্পিকারে দিন। আয়াত ফোনটা স্পিকারে দেয়ার সাথে সাথে, হাই তনা। হাউ আর ইউ? ডু ইউ নো মি? প্লিজ গেস। নো আইডিয়া? ওকে আই টেল ইউ, আই অ্যাম ইউর ডাই হার্ট ফ্যান অচেনা আমি। এখন চিনছ? তুমি কি ভাবছো ফেসবুকে আইডি ডিএক্টিভ করলেই তুমি আমার থেকে পার পেয়ে যাবে? নো চান্স ডিয়ার। কাম অন তনা, বি স্মার্ট জাস্ট থিঙ্ক যে তোমার হাজবেন্ড এর উপর এমন হামলা করতে পারে সে কি চাইলে তোমার ফোন নাম্বার পেতে পারে না? আমি শুধু আয়াতের না, তোমার ফোন নাম্বারও জানি। তাই তুমি ফেসবুকে আইডি অ্যাক্টিভ না করলেও আমার কিছু আসে যায় না। তনা প্লিজ কিছু বলো আমি তোমায় দেখতে না পারি, কিন্তু তোমার আওয়াজটা একবার শুনতে চাই। প্লিজ তনা একবার কথা বলো। এতক্ষণ ছেলেটার কথা শুনে তনা যেন বাকরুদ্ধ হয়ে গেল। ঠিক কি বলবে ভেবে পাচ্ছে। আয়াত হেই ও রকম অস্ফের মতো লুকিয়ে লুকিয়ে কথা না বলে সামনে আয়, দেখে নিব কত বড় মাপের সাইকো তুই। তোর মতো অনেক পাগলকে ঠিক করছি, তোকে ঠিক করতেও সময় লাগবে বা। ফালতু ছেলে, লজ্জা করে না অন্যের স্ত্রীকে এভাবে বিরক্ত করতে? বাবা মা বুঝি ধর্ম শিক্ষা বা মানসিক শিক্ষা দেয়নি? বাবা মা শিক্ষা ঠিকই দিয়েছে, কিন্তু আমি নেইনি। বাই দা ওয়ে তনয়ার সাথে আমার দেখা হয়েছে কিন্তু তনা আমায় চিনতে পারনি, আর হ্যাঁ আপনার সাথেও দেখা হয়েছে কিন্তু। আপনার স্ত্রীকে একদিন চোখের সামনে বসিয়ে সারাদিন তাকিয়ে থাকার ইচ্ছা আছে। দেখব যার লেখা এত সুন্দর সে দেখতে কত সুন্দর। আয়াত রাগে গোজগোজ করতে করতে ফোনটা কেটে দিল। তনা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। আয়াত তনা ঘরে চলো প্লিজ। তনা আয়াতকে নিয়ে ভিতরে গেল।
আয়াত রুমে গিয়ে রাগ করে মোবাইলটা ছুঁড়ে বিছানায় ফেলে দিয়ে তনয়াকে বলে, কি দরকার ছিল গল্প লেখার? এখন তোমার গল্পের প্রতি আকৃষ্ট হয় ছেলেটা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। এখন যদি ছেলেটা তোমার কোন ক্ষতি করে তাহলে কি হবে ভেবে দেখছো একবার? আর লেখালেখির কোন দরকার নাই, আমি যদি বুঝতাম তোমার গল্পের কারণে এমন কিছু হবে তাহলে তোমাকে লেখার অনুমতিই দিতাম না। আমারই ভুল হয়েছে, অন্য সব হাজবেন্ড এর মতো তোমাকে ফেসবুক চালানোর অনুমতি দেয়া উচিত হয়নি। আজ যেন তনয় আয়াতকে চিনতে পারছে না। গত 3 বছরে যে আয়াত উঁচু গলায় তনয়ার সাথে কথা পর্যন্ত বলনি, সে আজ তনয়াকে এতগুলো কথা অনায়াসে বলে দিল। তনা কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না। তনা আয়াতের কাছে গিয়ে কিছু বলতে যাবে কিন্তু আয়াত তনয়ার কাছ থেকে চলে গেল। ওদের রুমের সাথে থাকা বেলকানিতে গিয়ে বসলা আয়াত। তনা তবুও সাহস করে আয়াতের সামনে গিয়ে বলল, তনয়া হা আয়াত। আয়াত তনা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তনা আর কোন কথা না বলে রুম থেকে সোজা বাইরে চলে গেল। 3 বছরে আয়াতের থেকে এমন ব্যবহার তনা পায়নি, তাই আয়াতের সামান্য কথাই তনয়ার ভীষণ কষ্ট হচ্ছে। আর আয়াতের দোষও দেয়া যায় না, কারণ নিজের স্ত্রী সম্পর্কে অন্য কারো মুখে কথা শুনে আয়াত নিজেকে সামলাতে পারনি। রাগের মাথায় শুধু শুধু তনয়াকে বকা দিয়েছে। তনা অন্য রুমে গিয়ে কতক্ষণ কান্না করে, তারপর ওয়াশরুমে ঢুকে আরো কতক্ষণ কান্না করল। তারপর চোখে মুখে পানি দিয়ে রুমে এসে দেখে আয়াত নিয়োজের পিঠে একা একা ঔষধ লাগানোর চেষ্টা করছে। তনা কোন কথা না বলে আয়াতের হাত থেকে ঔষধটা নিয়ে ওর পিঠে ধীরে ধীরে লাগাতে শুরু করল। আয়াত তনা তনা কোন কথা না বলে দৌড়ে ওয়াশরুমে গিয়ে গোলগোল করে বমি করতে লাগল। আয়াত ওয়াশরুমে ঢুকে দেখে তনা অনর্গল বমি করছে। আয়াত কেমন যেন হতভম্ব হয়ে গেল। 5 পর্ব। তনয়াকে আয়াত হাত মুখ মুছিয়ে ঘরে নিয়ে আসলো। তারপর বিছানায় বসিয়ে বলল, কি হয়েছে তনা, হঠাৎ এমন বমি করে দিলে কেন? শরীর ঠিক আছে তো তোমার? তনয়া ঠিক বুঝতে পারছি না। কদিন ধরেই হঠাৎ করে মাথা ঘুরায়, বমি ভাব হয়, কেমন যেন অস্থির ভাব হয়। আয়াত তনা তুমি কি এ মাসে মানে বুঝতে পারছো কি বলতে চাইছি? তনয়া হুমমম। হতে পারে তুমি যা ভাবছো। আয়াত তনা আমার স্টেথোস্কোপটা নিয়ে আসো তো। তনয়া সেটা দিয়ে কি হবে? আয়াত যা বলছি করো না প্লিজ। তনা গিয়ে স্টেথোস্কোপ নিয়ে আসলো। আয়াত তনয়ার হাতের পালস চেক করে তারপর ভালো করে পরীক্ষা করে বলল, তনা তুমি প্রেগনেন্ট। খবরটা শুনে তনা খুশিতে আয়াতের উপর জমে থাকা সব অভিমান ভুলে আয়াতকে জড়িয়ে ধরে বলল, কনগ্রেচুলেশন মাই ডিয়ার হাজবেন্ড। ইউ উইল বি ফাদার শুন। আয়াত তনয়াকে বুক থেকে সরিয়ে বলল, আয়াত তনা তুমি এই খবরে কিভাবে খুশি হয়েছ? তনয়া হারে এত খুশির খবরে খুশি না হয় কি থাকা যায়? আয়াত তনা আমার এখন বেবি চাই না। এখন এই সময় বেবি নেবার মতো কোন মানসিক প্রস্তুতি আমার নেই। আমি আরো কিছুটা সময় তোমার সাথে কাটাতে চাইছিলাম। তারপর বেবির কথা চিন্তা করতে চাইছিলাম। দেখো আমার বিয়ের মাত্র 3 বছর হলো, এত তাড়াতাড়ি বেবির কি দরকার? আয়াতের কথাগুলো শুনে তনয়ার মুখের খুশিটা উড়ে গেল। তনয়া কি বলছো আয়াত এসব? দেখো আমরা বেবি নেবার মতো যথেষ্ট মেচিওর, বিয়ের 3 বছর হয়ে গেছে, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, তুমি তোমার পেশায় সাকসেসফুল, তুমি স্টাবিলিস, বাড়ির সব কিছু ঠিক আছে, তাহলে বেবি আসলে প্রবলেম কোথায়? ইনফ্যাক্ট এখন আমার বেবি নেবার পারফেক্ট সময়, আর এমন তো নয় যে বেবি আমি একা একা তৈরি করছি, বাচ্চাটা যতটা আমার ততটা তোমারও। আয়াত আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছা করেই বেবি নিছো, কারণ আমি তোমাকে আগেও বলছি আমি বেবির জন্য মানসিকভাবে প্রস্তুত না, তাহলে কিভাবে কি? তনয়া হ্যাঁ আমি ইচ্ছা করেই বেবি নিছি, কারণ আমি অনেক মেয়েকে দেখেছি বিয়ের পর অনেক দিন পরিকল্পনায় কাওয়ে দিয়ে পরে মানা হতে পেরে সারা জীবন কাট, আমি চাই না আমার সাথে এমন কিছু হোক। আর তাছাড়া আমার ঘরে একটা বেবির খুব প্রয়োজন এখন। আমি ভাবছিলাম আমি প্রেগনেন্ট হলে তুমি বিষয়টা মেনে নিবে, হয়তো বেবি আগমনে ওর অনুভূতি অনুভব করে খুশি হবে। আর আয়াত তুমি না ডাক্তার?
আমার থেকে এসব বিষয় তুমি ভালো জানো। তাহলে অশিক্ষিতের মতো বিহেভ কেন করছো? আয়াত জাস্ট সেট আপ তনা, বয় কারবি নেবার সিদ্ধান্তটা স্বামী স্ত্রী দুজনার হতে হয়। একজনের ইচ্ছায় হয় না। তুমি কয় কার নো বুঝতে পারছো না আমি মানসিকভাবে প্রস্তুত না। তনয়া হেতে মানসিক প্রস্তুতির কি আছে আয়াত? এখনো 7-8 মাসের মতো বাকি আছে, মানসিক প্রস্তুতির জন্য এই সময় কি যথেষ্ট নয়? দেখো আয়াত একবার ভাবেয়া, যে আসতে চলছে সে আমার দুজনার অংশ তাহলে কেন ওকে মানতে চাইছো না? বোঝার চেষ্টা করো প্লিজ। আয়াতও আমি কিছু বুঝতে চাই না, জাস্ট লেট মি এলোন। আয়াতের কথাগুলো তনয়ার বুকে ছুরির মতো বিঁধল, কারণ আয়াত কখনো তনয়ার সাথে এমন আচরণ করে না, কিন্তু আজ বিকাল থেকে কি হয়েছে আয়াতের? কেন এমন ব্যবহার করছে? তনা কথাগুলো ভাবতে ভাবতে ছাদের গিয়ে এক কোণে বসে পড়ল। রাত প্রায় 9টার বেশি বাজে তনা ছাদে বসে কাঁদছে। তনয়ার শ্বশুর বা আসফি কেউ বাড়িতে নেই, তারা আনিকার বাসায় গেছে আজ রাতে আসবে না। তনা ছাদ কোণে চুপটি করে বসে কান্না করছে গত 3 বছরে এত কষ্ট তনয়ার কখনো হয়নি। তনা কাঁদছে আর আল্লাহর কাছে বলছে কেন এমন হচ্ছে খোদা? কি অন্যায় করছি আমরা? কেন আমার মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকিয়ে দিলে? নয়তো আজকের দিনটা আমার আর আয়াতের জীবনের শ্রেষ্ঠতম দিন হতো। তনা এসব ভাবছে তখনই তনয়ার ফোনটা বেজে উঠল। তনয়ার ফোনের দিকে কোন ভ্রুক্ষেপ নেই কিন্তু বেশ কয়েকবার রিং হবার পর ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়েই তনা ফোনটা রিসিভ করে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। তা লেখিকা কি করছে? কণ্ঠস্বরটা শুনেই তনা চমকে উঠল, কারণ বিকালে এই কণ্ঠস্বরটাই শুনেছে। তনা কোন কথা বলছে না দেখে সে আবার বলল কি হলো কিছু বলছো না যে? নিশ্চয়ই আয়াত কাছে আছে। নো প্রবলেম আমি থাকতে আয়াত তোমাকে কিছু বলতে পারবে না। তনয়া কি চান কি আপনি হ্যাঁ বলুন। আমি তো শুধু তোমাকে একবার সামনে থেকে দেখতে চাই। আর কোন উদ্দেশ্য নাই। তনয়া উদ্দেশ্য? আপনি তো আজ আপনার উদ্দেশ্যে সফল হয়েছেন। কারণ যে আয়াত গত 3 বছরে আমার সাথে সামান্য উঁচু গলায় পর্যন্ত কথা বলেনি সে আজ আমাকে কতগুলো কথা শুনিয়েছে শুধুমাত্র আপনার জন্য। যে আয়াত ঘরে থাকা কালীন সময় আধা ঘন্টাও আমার থেকে দূরে থাকতো না, আমার সাথে কথা না বলে থাকতো না সে আজ গত প্রায় 5 ঘন্টা যাবত আমার সাথে ঠিকভাবে কথা বলছে না। আপনি আজ সফল। কিন্তু একটা কথা শুনে রাখুন আপনি যতই চেষ্টা করুন আমার আয়াতকে আমার কাছ দূর করতে পারবেন না। আমার সম্পর্কের সামান্য পরিমাণও ক্ষতি করতে পারবেন না। কারণ আমার সম্পর্কটা যখন আল্লাহ বানিয়েছে তাই তাকে রক্ষা করার দায়িত্বও তিনি নিয়েছেন। তারপর তনা অপর পাশের লোকটার উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। তনা ভাবছে এত রাত হয়ে গেছে, ছাদ উঠেছি প্রায় 3 ঘন্টা হলো অথচ আয়াত একবারও আমার খোঁজ করল না, এতটা রাগ করছে ও আমার উপর? এতটা অন্যায় করছি আমি? শুধু নিউজের বেবিটাকে পৃথিবীর আলো দেখাতে চাই এটা কি অন্যায়? জানি না তবে আমি কেন যেন আয়াতের উপর রাগ করতে পারি না, খুব ভালোবাসি তো ওকে। রাত অনেক হয়েছে আয়াতকে খাবার দিতে হবে, তারপর ওর মেডিসিন দিতে হবে, দিন দিন ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তনা ছাদ থেকে ছাদের দরজার কাছে আসতেই চমকে উঠল, দূরের নিয়ন আলোয় মুখটি চিনতে অসুবিধা হলো না, কারণ এর গায়ের গন্ধ তনয়ার চেনা, বসে আছে যে মানুষটা, চোখে মুখে বিষণ্ণতার ছায়া, কান্না করে চোখ দুটো লাল বানোয় ফেলছে। তনয়াকে দেখে ছাদে বসা থেকে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল এতক্ষণ কেউ ছাদে বসে থাকে? তাও এত রাতে এই সময়? তোমাকে পাহারা দিতে আমাকেও কতক্ষণ ধরে বসে থাকতে হয়েছে। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এখানে বসে আছি আর তুমি? তনা আর কোন কথা বলতে পারল না, আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। আয়াতও দুঃখিত তনয়া, প্লিজ মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আসলে তখন মাথাটা কাজ করছিল না। তনয়া ইটস ওকে আয়াত আমি জানি। আয়াতও না তনা আমি সত্যিই অন্যায় করছি নয়তো নিউজের সন্তানকে এভাবে বলতে পারতাম না। তুমি ঠিকই বলছো ও আল্লাহ তাআলার রহমত ওকে এভাবে বলাটা পাপ হয়েছে, ও আমার ভালোবাসার ফসল ওকে অপমান করা মানে নিউজের সম্পর্ককে অপমান করা।
প্লিজ মাফ করে দাও তনা। তনয়া প্লিজ আয়াত এভাবে বলো না, আমি তোমার উপর রাগ করিনি। আয়াত না তনা, আজ আমি সত্যিই তোমার সাথে খুব বাজে ব্যবহার করছি। তুমি লিখবে, যখন ভালো লাগবে, যখন তোমার মন চাইবে তখন লিখবে, দেখি কে তোমার কি ক্ষতি করে। আমি আছি তো তোমার পাশে। প্লিজ তনা মাফ করে দাও। তনয়া জাস্ট সেট আপ আয়াত, কতক্ষণ ধরে বলছি আমি তোমার উপর রাগ করিনি, তারপরও এক কথা বারবার বলবে না। বলবে খবর আছে তোমার। আয়াত ওপস, সরি। তনয়া চলো নিচে চলা। আজ তুমি অসুস্থ বলে ছেড়ে দিলাম, নয়তো ছাদ থেকে তোমার কোলে চড়ে নিচে নামতাম। আয়াত চাইলে এখনো পারি। তনয়া দরকার নাই তার। নিচে চলো, প্রথমে 10 জন একসাথে এশার নামাজ পড়ব, তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব তিনি যেন এভাবেই আমার সম্পর্কটাকে রক্ষা করেন। তার কৃপাদৃষ্টি না থাকলে আজ এত কিছুর হবার পরও এত সহজে আমার ভিতর মিল হতো না। আমার সব সময় উচিত আল্লাহর উপর ভরসা রাখা, বিপদে ধৈর্য রাখা, আর সব সময় তার প্রতি অনুগত্য থাকা, সকল কিছুর জন্য তার নিকট শুকরিয়া আদায় করা, তাহলেই তো তিনি আমার ভালোবাসবেন। আয়াত ঠিক বলছে তনা, আল্লাহ মহান। তাই তো তিনি তার শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে অন্যতম নেয়ামত আমার সন্তান রূপে দান করছেন। দেখো তনা, এখন থেকে সবকিছু ভালো হবে। আমার সন্তান আমার জন্য খুশির অন্যতম নহর নিয়ে আসবে। তনয়া আল্লাহ ভরসা। চলো নিচে। আয়াত আর তনা নিচে গিয়য় নামাজ পড়ে খাবার খেয়ে নিল, তারপর তনয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে আয়াত। তনয়া আয়াত। আয়াত হুম্মম। তনয়া 1 ঘন্টায় কি এমন হলো যে তোমার মন বদলে গেল? আয়াত হুমম বলছি, তার আগে শোন, ডাক্তার ইমন আছে না? সে নাকি তার ফ্যামিলি নিয়ে কাল দুপুরে আমার বাসায় আসবে। তনয়া হো, তার স্ত্রীও আসবে। আয়াত মনে তো হয়। তনয়া সেসব কথা পরে হবে, আগে তুমি বলো কি এমন হলো যে তুমি হঠাৎ এমন বদলে গেলে, আর ছাদে কখন গিয়েছিলে? 6ষ্ঠ পর্ব। আয়াত আসলে তনা, বিকাল থেকে তোমার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই মনটা ভীষণ খারাপ লাগছিল। তারপর তোমাকে সরি বলতে নিব তখনই তুমি বমি দিলে, তোমার প্রেগন্যান্সির কথা জানলাম, তারপর আরো কেমন যেন দ্বিধায় পড়ে গিয়েছিলাম, তাতে তোমার সাথে আরো বেশি বাজে ব্যবহার করে ফেললাম। তুমি রুম থেকে চলে গেলে। আমি বেলকুনোতে দাঁড়িয়ে ভাবছিলাম ঠিক কি করছি আমি। তখন ভেবে দেখলাম তুমিই ঠিক ছিলে আর আমি ভুল। তখনই দাহিমনের ফোন আসে, সে খুব খুশি ছিল কারণ আজ 10 বছর পর তার স্ত্রী মা হতে চলছে। সে খবর নাকি গতকাল পেয়েছে, তাই আমার বাড়ি থেকে দূরে যে একটা এতিমখানা আছে না, সেখানে নাকি কাল সকালে বাচ্চার নতুন কাপড় দিবে, সেখান থেকেই দুপুরে আমার বাসায় আসবে। দাহিমনের কথায় যেন আমার হুঁশ ফিরল, কারণ গত প্রায় 5 বছর যাবৎ দাহিমনকে চিনি, তিনি আমা অনেক সিনিয়র। একটা বেবির জন্য সে কি না করছে। উন্নত চিকিৎসা করিয়েছেন, যখন তাতেও কাজ হয়নি তখন ওঝা, ফকির, হুজুর কারো কাছে যেতে বাদ রাখেনি। একজন ডাক্তার হয়েও সে ওসব বিশ্বাস করছে। আর আমি আমার মানসিক প্রস্তুতি নেই বলে বাচ্চা চাইছি না, তখন নিয়োজের উপরই নিয়োজের রাগ হচ্ছিল। তারপর রুম থেকে বের হয়ে সোজা ছাদে আসলাম, জানি তুমি মন খারাপ হলে ছাদে আসো। এসে দেখলাম তুমি ছাদ এক কোণে বসে কান্না করছো, তখন ভাবলাম কিছুক্ষণ কাঁদলে তোমার মন ভালো হবে, যখন তুমি নিচে নামবে তখন তোর সাথে কথা বলবো। কিন্তু তোমার কান্না দেখে আমার খুব কান্না পাচ্ছিল। তারপর তোমার ফোনে ফোন আসলো আর তুমি রাগ করে কাকে যেন কত কথা বললে। কিন্তু দোষ আমার একার না, তোমারও ভুল আছে। তনয়া আমার কি ভুল? আয়াত আমি চলে যেতে বললাম অমনি তুমি রাগ দেখিয়ে চলে গেলে, একবারও ভাবলে না হাজবেন্ডটা আমার, তার উপর আমার পূর্ণ অধিকার আছে, সে যদি ভুল করে তাকে বকা দেয়ার অধিকারও আমার আছে। বাঙালি ধার্মিক নারী নিয়োজের বরের উপর অধিকার খাটাও, নয়তো তোমার বর হাতের বাইরে চলে যাবে। তনয়া আচ্ছা, কিভাবে অধিকার খাটাবো? আয়াত আদর করে। তনয়া আচ্ছা, আমি তো চুল টেনেও অধিকার খাটাতে পারি, খাটাবো? আয়াত না থাক। আচ্ছা তনা, তখন কে ফোন করছিল? তুমি অত রাগ করে কথা বলছিলে?
ওই ছেলেটা নাকি? তনয়া হুমমম। আয়াত তোমাকে বিকাল থেকে একটা বিষয় বলবো কিন্তু বলাই হচ্ছে না। আয়াত কি বিষয়? তনয়া যে ছেলেটা ফোন দেয় আমার মনে হয় ছেলেটার গলার আওয়াজ আমি কোথায় যেন শুনেছি। গলার আওয়াজটা পরিচিত কিন্তু কেন যেন মনে করতে পারছি না ঠিক কোথায় শুনেছি বা কার গলা। আয়াত তাহলে চিন্তা করো, ভেবে দেখো কে? আমার পরিচিত কেউ কি না? তাহলে বেটাকে উচিত শিক্ষা দিব, শালার পিছনে রকেট বেঁধে মহাশূন্যে পাঠিয়ে দিব। আমার ভিতর ঝগড়া বাঁধাতে চেয়েছে। শালা বাদর, ইতর, গাধা, মরা উল্লুক। তনয়া আয়াত মুখের ভাষা ঠিক করো। আয়াত ওপস, সরি। তনয়া আচ্ছা আয়াত একটা আইডিয়া আছে, আমাকে হেপনোটাইজ করে তারপর খোঁজে বের করো লোকটাকে। মানে আমার মস্তিষ্ক তো অনেক জিনিস জমে থাকে কিন্তু সময় মতো আমরা সেটা মনে করতে পারি না কিন্তু হেপনোটাইজ এর মাধ্যমে এসব বিষয় জানা সম্ভব। তোমার তো এরকম পরিচিত ডাক্তারও আছে। আইডিয়াটা খুব ভালো না। আয়াত এর থেকে খারাপ আইডিটা পৃথিবীতে নাই। তনয়া মুখ গোমরা করে কেন? আয়াত ম্যাডাম ভুলে গেলেন আপনি প্রেগনেন্ট। এ অবস্থায় এমন কিছু করার মানে জানো? পড়ছ তো হিসাব বিজ্ঞান নিয়া, চিকিৎসা বিজ্ঞানের কি বোঝ? তনয়া খবরদার আয়াত আমার হিসাববিজ্ঞান নিয়া কোন কথা বলবা না। আয়াত চুপ করো। আর শোন কাল বিকালে জলদি তৈরি থেয়া, তোমাকে হসপিটালে নিয়ে যাবেয়া, ঘরে বসে তো আমি কেবল প্রাথমিক চিকিৎসার ভিত্তিতে বলছি তুমি প্রেগনেন্ট কিন্তু কাল হসপিটালে গিয়ে পরীক্ষা করিয়ে জানতে হবে তোমার শরীর কি রকম বেবির কি পজিশন, তোমাকে কি কি মেডিসিন নিতে হবে আরও অনেক কিছু। তনয়া তোমার ডাক্তারগিরি ছাড়ো তো। ঘুম পেয়েছে ঠিক মতো শো আমি ঘুমাবো। আয়াত ভালো কথা বললেই ওনার ঘুম পায়। খুব সকালে উঠে তনা নামাজ পড়ে নাস্তা বানোয় খেতে বসবে তখন আসফি, আয়াতের বাবা এলেন। আসফি এসেই তনয়াকে জড়িয়ে ধরল আর বলল কনগ্রেচুলেশন ভাবি, কাল রাতে ভাইয়ার কাছ থেকে খবরটা পাবার পর থেকে তোমাকে দেখার জন্য মনটা অস্থির হয়েছিল। কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না আমাদের ঘরয় ছোট্ট দুটো পা ঘুরে বেরবে ভাবি ভাবতেই নাচতে মন চাইছে। বাবা তো অনেক খুশি, আসলে আমরা সবাই অনেক দিন ধরে তোমার কাছ থেকে এই খুশির খবরটা শুনতে চাইছিলাম কিন্তু বলার সাহস হতো না। যখন কাল রাতে ভাইয়া খবর দিল তারপর সকালে নামাজ পড়েই বাড়িতে রওনা দিলাম। আনিকা আপুও বাচ্চার স্কুল থেকে সোজা এখানে আসবে। তনয়া হুমম সব বুঝলাম এখন আমার সাথে চলো দুপুরে মেহমান আসবে। আসফি এ অবস্থায় তুমি কাজ করবে? তনয়া এখন কাজ করলে কিছু হবে না। চল তো। আসফি, তনার সাথে কাউজের খালা তিনজন মিলে কাজ শুরু করে দিল। আয়াত রান্না ঘরে এসে দেখে তনা ভারী পাত্র উঠানোর চেষ্টা করছে সেটা দেখে আয়াত তনয়াকে ধমক দিয়ে বলল, তোমার কমন সেন্স কম নাকি? তুমি জানো না এই সময় ভারী জিনিস উঠানো ঠিক না, তারপরও এসব করছো। খুব তো বাচ্চা বাচ্চা করো, তো প্রেগন্যান্সির টাইমে যে সাবধানে থাকতে হয় তা জানো না। এসব ভারী কাউজের জন্য বাড়িতে লোকের অভাব নাই তার বলবে। কান খুলে শুনে রাখো, বেবির জন্য যদি তোমার কোন ক্ষতি হয় তাহলে আমি কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। আজ থেকে আমি তোমাকে সব কাউজে রুটিন বানোয় দিব, সে রুটিন অনুসারে না চললে তোমাকে সারাদিন রুমে বন্ধ করে রাখব। তনয়া এতটুকুর জন্য এত বকা দেয়া লাগে? আয়া তো এটা বকা না ভালোবাসা। দাও আমি উঠিয়ে দিচ্ছি। দুপুরবেলা ডাক্তার ইমন, তার স্ত্রী আর তার বাবা আসলেন। তনা সব খাবার ভিতর থেকে গুছিয়ে দিচ্ছিল আর আয়াত তা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। ইমনের স্ত্রী গিয়ে তনয়ার সাথে অনেক কথা বলল। দুপুরের পর তারা চলে যায়, আর বিকালের দিকে আয়াত তনয়াকে নিয়ে ডাক্তারের কাছে যায়, সাথে আসফিও ছিল। সব পরীক্ষা করে রিপোর্টের জন্য ওয়েট করতে থাকে। আয়াত হসপিটালে কিছু জরুরি কাজ সারতে যায়। আসফি আর তনা বসে কথা বলতে থাকে তখন তনয়ার ফোনে প্রাইভেট নাম্বার থেকে কল আসে। তনা বুঝতে পেরে ফোনটা কেটে দেয়, কয়েকবার রিং হয় তারপর বিরক্ত হওয়ায় ফোনটা রিসিভ করে বলে কি সমস্যা কি আপনার বিরক্ত কেন করছেন? দুঃখিত তনা। আমি কিছু কথা বলে ফোনটা রাখবো প্লিজ ফোনটা কেটো না। আমি সবসময় চাইতাম তোমার আর আয়াতের ভিতর ভুল বোঝাবুঝি হোক।
কিন্তু সবসময় অসফল হয়েছি, কিন্তু কালকে যখন তুমি কান্না করলে তখন কেমন যেন মনে হলো কেউ কলিজা ছিঁড়ে বের করে নিচ্ছে, খুব কষ্ট হচ্ছিল তখন। তাই ভাবলাম না, তোমার মাঝে আর দেয়াল হয়ে থাকবো না, মানে তোমার মাঝে আর ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে না। কিন্তু হ্যাঁ, তোমাকে দেখার আশা কিন্তু আমি ছাড়িনি। খুব শীঘ্রই হয়তো তোমার সাথে আবার দেখা হবে। তনয়া, আবার মানে? আমরা কি আগেও দেখা করছি? হ্যাঁ তনা, অনেক আগে, কিন্তু তখন আমি তোমায় ভালোবাসতাম না। তারপর থেকেই তোমার গল্প পড়া শুরু করে তোমার মাঝে ডুবে গেছি। তখনও আমি তোমায় দেখিনি, তাই তোমাকে দেখার ইচ্ছাটাকে মারতে পারছি না। চিন্তা করে না, খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই। তারপর ফোনটা কেটে গেল। তনা ভাবছে, তার মানে আমার ধারণা সত্যি, এই আওয়াজটা আমি কোথাও তো শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। আসফির ডাকে ধ্যান ভাঙল তনা। আসফি, কি হলো ভাবি, কার ফোন ছিল? তনয়া, রং নাম্বার থেকে। আয়াত রিপোর্ট নিয়ে আসার সাথে সাথে আসফি প্রশ্নের বন্যা বইয়ে দিল। ভাইয়া, রিপোর্টে কি আসছে? ভাবি, শরীর ঠিক আছে তো? ছেলে না মেয়ে? বেবি ঠিক আছে তো? আরে বলো না। আয়াত চুপ। মাত্র 7 সপ্তাহ হলো, এর মধ্যে ছেলে না মেয়ে কি করে বোঝা যাবে? আজব মেয়ে তো। চল, যেতে যেতে সব বলছি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে তনা, আসফি পিছনে বসে বকবক করছে আর আয়াত সামনে বসে বলছে, জানো মেয়ের মুখ 2 মিনিট বন্ধ থাকে না, যে এই মহান বাণীটি যে করছে তাকে পেলে সালাম করতাম, কারণ সে সত্যি বলে গেছে। এত কথা তোমার পেটে কোথা থেকে আসে আল্লাহই জানে। সারাদিন বকবক করতেই থাকে। আসফি, তুই চুপ কর। আমরা জরুরি কথা বলছি। শুনতে মনে না চাইলে গাড়ি থেকে নেমে যা। আয়াত, তুই যে ছেলেকে পছন্দ করিস তার কথা বলছিস তো? আসফি, তুই কি করে জানলি? ভাবি, তুমি বলছো? তনয়ার দিকে তাকিয়ে। আয়াত, নারে, ও কিছু বলনি। তুই যে রোজ আমাকে দিয়ে ফোনে গাদা গাদা টাকা রিচার্জ করাস তাতে বুঝেছি। তা কত দূর এগোলো? এসব বাদরামি বন্ধ করে বাসায় আসতে বল, তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে আপদ বিদায় করি। আসফি, ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া। আর তাছাড়া ও শুধু আমার বন্ধু। এখন পর্যন্ত আমরা কেউ কাউকে কিছু বলিনি। আয়াত, দেখ বোন, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার মোহে পড়ে বিয়ের আগে নোংরামি করা পাপ। আমি জানি আমার বোন কখনো পাপ করতে পারে না। পছন্দ করাটা অন্যায় না, কিন্তু পছন্দের দোহাই দিয়ে নোংরামি করা পাপ। তাই বলছি, ছেলেটা কে বল? আসফি, ও আসলে বাবার বন্ধু রহমান আঙ্কেলের ছেলে রায়হান। আয়াত, কি? ও তো আমার বন্ধু জয়ের ছোট ভাই। কিন্তু তোর মাঝে কিভাবে কি হলো? বুঝতে পারছি না। আসফি, না না ভাইয়া, তেমন কিছু হয়নি। শুধু সামান্য কথা হয়েছে। আমি ওকে পছন্দ করি, কিন্তু ও করে কি না জানি না, তবে ওর কথায় তো মনে হয় ও আমাকে। 7মো পর্ব। প্রায় 1 মাস হয়ে গেল, আয়াত এখন পুরোপুরি সুস্থ। মাঝখানে কদিন পোড়া স্থানে ইনফেকশন হওয়া বেশ ভুগতে হয়েছে ওকে। তনা অনেক সুস্থভাবেই আছে, নয়তো প্রেগনেন্সির শুরুর দিকে অনেক কমপ্লিকেশন হয়, কিন্তু তনয়ার বেলায় আল্লাহর রহমতে সেসব কিছু হচ্ছে না এখন পর্যন্ত, হবেই বাকি করে। আয়াত তনয়ার যেভাবে খেয়াল রাখে তাতে সমস্যা হবার তো কোন কথাই না। কয়েকদিন পর থেকে আয়াত আবার হসপিটালে যাওয়া শুরু করবে। বিকালে আয়াত তনা বারান্দায় বসে চা খাচ্ছে, তনা বলছে, তনয়া, আয়াত, একটা জিনিস খেয়াল করছো? আয়াত, কি? তনয়া, প্রায় 1 মাস আগে হাসপাতালে বসে যে সেই ছেলেটা ফোন করছিল, তারপর আর সে ফোন করনি, আর কোন মেসেজও আসেনি। ছেলেটার কি ভালো হয়ে গেল নাকি? আয়াত, হুমম, আমিও সেটাই ভাবছি। আমার জানামতে এ ধরনের মানসিক রোগী সহজে তো ঠিক হয় না। কিন্তু ছেলেটা নিয়োজে থেকে আমার জ্বালানো বন্ধ করে দিল। আমার বন্ধু জয়কে জিজ্ঞেস করছিলাম সে কোন ধরনের খোঁজ পেয়েছে কিনা। কিন্তু জয় বলল অনেক ঘেটেও আইডি দুটোর বিষয়ে কোন ডিটেইলস পাওয়া যায়নি। এমনকি হাসপাতালে দুর্ঘটনা ঘটার তেমন কোন কারণ খুঁজে পায়নি। শুধু দেখেছে 3তলার দুটো রুমের মেইন সুইচে মধ্যে কি যেন সমস্যা হওয়ায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে। বাকি বিস্তারিত তেমন কোন কারণ পায়নি পুলিশ, তাই দুর্ঘটনা বলে হাসপাতাল কর্তৃপক্ষকে সাবধান করে কেস বন্ধ করে দিয়েছে।
তোমার কেসটা সাইবার ক্রাইমের আওতায় এনে বলছে হয়তো কেউ মজা করে করছে। পরে আবার কল বা মেসেজ করলে তখন ব্যবস্থা নিবে। তনয়া কিন্তু আয়াত কেউ মজা করে করলে অমন দুর্ঘটনা ঘটত না, আমার মাঝে দ্বন্দ্ব হতো না। আয়াত হুম্মম সেটা তো আমিও ভাবছি। কিন্তু পুলিশ নাকি তেমন কোন প্রমাণই পায়নি। আচ্ছা বাদ দেও তো ওসব কথা। আল্লাহর কাছে দোয়া করো সব সমস্যা যেন সমাধান হয়ে যায়। ওই লোকটার অভিশপ্ত ছায়া যেন আমার জীবনে আর না পারে। তনয়া হুমম ঠিক বলছো। আচ্ছা আয়াত কদিন কোথাও থেকে ঘুরে আসলে ভালো হতো না? কদিন পর হসপিটালে যাওয়া শুরু করলে তখন তো আবার তুমি মাসের পর মাস সময় পাবে না। আয়াত কোথায় যাবে? তনয়া চলো না কদিন সমুদ্র দেখে আসি। আয়াত এই সময় এত লম্বা যাওনি, এই সময় সম্ভব না। এই সময় কক্সবাজার যাওয়া সম্ভব না। তনয়া আমি কখন বলছি কক্সবাজার যাব? সমুদ্র কি কক্সবাজার ছাড়া কোথাও নাই? কেন কুয়াকাটা যাব, যাওনিও কম হবে। আয়াত কুয়াকাটা যেতেও 3 ঘন্টা যাওনি করা লাগে, ভুলে গেছো? তনয়া নিউজের গাড়ি নিয়ে যাব, তো প্রবলেম কোথায়? আমি অত শত বুঝি না, আমি যাব ব্যাস। শেষমেশ তনয়ার জেদের হার মানল আয়াত। পরের দিন খুব সকালে আয়াত, তনা, আসফি, আনিকা তার বর, সুমন, তার 2 ছেলে আর তনয়ার ছোট ভাই তানভীর রওনা দিল কুয়াকাটার উদ্দেশ্যে। বিকালে কথা হবার পর তনা আনিকা আর তানভীরকে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসে। তনা ওর শ্বশুরকে ওদের সাথে যেতে বলে, কিন্তু তিনি যেতে রাজি হয় না। সে বলল তোমরা বাচ্চারা যাও। যদিও এটা একটা ফ্যামিলি ট্যুরের মতো হয়ে গেছে। সকাল 8টার দিকে ওরা গাড়িতে বসল। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বেলা প্রায় 12টা বেজে গেল। প্রথমে যে যার রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিল। তনা 2 বার বমি করাই বেশি ক্লান্ত হয়ে গেছে। আয়াত কি জান আরো ঘুরতে আসবা? শখ মিটেছে। তনয়া তুমি কি মজা করছো আমার সাথে? আয়াত হ্যাঁ করছি। কি করবা তুমি? তনয়া হুহহ পচা হ্যাজবেন্ড। আয়াত তনয়ার পাশে শুয়ে তনয়াকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলল জানো তো পচা, বেশি খারাপ লাগছে? আর একটু লেবুর শরবত খাবে? তনয়া না, তোমার বুকের স্পর্শ পেয়েছি না, এখন ঠিক হয়ে যাব। আয়াত লাভ ইউ। বিকাল বেলা সবাই ঘুরতে বের হয়। এখানে ঘুরতে আসার আরেকটা কারণ আছে, তা হলো রায়হানের সাথে দেখা করা, কারণ রায়হানও কদিন আগে একটা কাউজে কুয়াকাটা এসেছে। তাই সবাই ভাবছে এ ফাঁকে রায়হানকেও দেখা নেওয়া যাবে। রাতের খাবার টাইমে সবাই রায়হানের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। রাতের বেলা সবাই রায়হানের সাথে দেখা করল। তনা তখনও নিচে আসেনি। তনা নিচে আসলো তখনও হিজাব পরে। আনিকা আসফি কতবার বলল ভাবি ঘুরতে আসছো, সবাই খুব আনন্দ করব, এখন হিজাব না পরলে হয় না? তনা বলল হিজাবের সাথে আনন্দের কি সম্পর্ক? আমরা পর্দায় শালীন পোশাকে থেকেও আনন্দ করতে পারি। আসফি তোমার সাথে কথায় পারবো না। শালীন পোশাক পরা পর্দা করা আমরাও মানি, তবুও। তনয়া থাক, এ বিষয় পরে কথা বলবো কেমন। রায়হান তনয়াকে দেখে সালাম দিল। তনা রায়হানের গলার আওয়াজ শুনে চমকে উঠল। কাপা কাপা গলায় সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করল। রায়হান সবার সাথে কথা বলছে, সবাই বেশ হাসি হাসি মুখে রায়হানের সাথে আড্ডা দিতেছে, কিন্তু তনা চুপ করে বসে রয়েছে। রায়হান তনয়াকে বলল, রায়হান কি হলো তনা, আপনি চুপচাপ বসে আছেন যে, কোন কথা বলছেন না কেন? তনয়া এমনি ভালো লাগছে না। আয়াত কি হয়েছে তনা? শরীর ঠিক আছে তো তোমার? তনয়া শরীরটা খারাপ লাগছে। আয়াত প্লিজ আমাকে রুমে দিয়ে আসো। আয়াত ঠিক আছে চলো। আয়াত সবাইকে উদ্দেশ্য করে বলল আপনারা সবাই কথা বলুন, আমি একটু পর আসছি। আয়াত তনয়াকে নিয়ে রুমে গেল। কি হয়েছে তনা? শরীর কি বেশি কি খারাপ লাগছে? তনয়া আয়াত তুমি রায়হানের গলার আওয়াজ চিনতে পারছো? আয়াত বুঝলাম না। কেন কি হয়েছে? তনয়া আয়াত রায়হানের গলার আওয়াজ হুবহু সেই অজানা অচেনা আমি ছেলেটার গলার আওয়াজের মতো। আয়াত কি বলছো? আর ইউ শিওর? তনয়া হুম্মম। আয়াত আমি তোমায় বলছিলাম না যে, ছেলেটার আওয়াজ আমার খুব পরিচিত লাগছে?
কারণ রায়হান যখন আমার বাড়িতে প্রথম যায় তখন আমি বাবার সাথে ওকে কথা বলতে শুনছি। সেজন্যই আমার সেই ছেলেটার আওয়াজ এত পরিচিত মনে হতো আওয়াজটা কোথাও শুনেছি। তাহলে কি রায়হানই সেই ছেলে? কিন্তু রায়হান এসব কেন করবে? আর তাছাড়া রায়হান আমার গল্প পড়ে আমাকে কিভাবে চিনল? আসফির সাথেই বাকি করে আলাপ হলো? হাসপাতালের এত ঘটনা কিভাবে ঘটালো? কারণ আসফি তো ভুলেও আমার ফোন নাম্বার কাউকে দিবে না, আমি এই বিষয়ে আসফিকে পূর্ণ বিশ্বাস করি। আর রায়হানের সাথে আসফির দেখাও তো তখন আমার বাড়ি বসে হয়েছিল, আর তো হয়নি, হলে আসফি নিশ্চয়ই আমাকে বলতো। তাহলে রায়হান কি আসফিকে ট্র্যাপ করছে নাকি? আর রায়হান নিয়োজে ইচ্ছা করে আমার সামনে কেন এলো? ওর কি কোন উদ্দেশ্য আছে? হাজারো প্রশ্নে তনয়ার মনটা অস্থির হয়ে আছে। তো আমি কিছু বুঝতে পারছি না। মাথায় কাজ করছে না। এদিকে রায়হান অল্পতেই নিয়োজের মিষ্টি কথা দিয়ে পরিবারের সবার সাথে মিশে গেছে। তনা রুমে বসে ভাবছে কি করা যায় এই মুহূর্তে। কারণ আসফির কথা বুঝে মনে হয় রায়হানকে খুব পছন্দ করে। আসফিকে এসব কথা বললে আসফির কি বিশ্বাস করবে? এতে ওর মনের উপর খারাপ প্রভাব পড়বে। তাছাড়া পুরো সত্যি না জেনে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে রায়হানকে দোষী মানা কি ঠিক? রায়হান যদি দোষী না হয় তখন তো হিতে বিপরীত হয়ে যাবে। কোন কিছুর বিষয় সম্পূর্ণ না জেনে শুনে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজনকে দোষী করে তার বিষয়ে সিদ্ধান্ত নেবার মতো মানুষ না। তনয়াকে কিছু কথা বলল, তারপর ফোন নিয়ে কাকে যেন ফোন করল আর বলল কালকে সকালের মধ্যে সব কিছু রেডি চাই। মনে থাকে যেন। তনা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না, কারণ রায়হান যদি সেই ছেলে হয় তবে সে যদি আবার আয়াতের ক্ষতি করে। সে ভয় আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তনয়াকে বুঝাতে চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। অতিরিক্ত টেনশন করার ফলে তনয়ার মাথা ঘুরে করেবার বমি করে ক্লান্ত হয়ে পড়ল। তনয়ার শরীর মুছে দিয়ে তনয়াকে জোর করে কিছু খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আনিকাকে ফোন করে বলছে তারা যেন ডিনার করে নেয়। তনয়ার শরীরটা খারাপ তাই ওরা নিচে আসতে পারবে না। সবাই ডিনার করে তনয়াকে দেখতে গেল, সাথে রায়হানও ছিল। সবাইকে বলল কেবল ঘুমিয়েছে, কাল সকালে দেখা করো। সবাই যে যার মতো রুমে চলে গেল। তনয়ার হাত ধরে ওর পাশে বসে রইল। ৮মো পর্ব। সকালে ফজরের আজানের সময় তনয়ার ঘুম ভাঙল। চোখ মেলে দেখে ওর পাশেই আধাশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। তনা মনে মনে বলল সরি আমার জন্য তোমার এত কষ্ট করতে হচ্ছে। যদি সত্যিই রায়হান সেই ছেলেটা হয় তবে রায়হানকে আমি ছাড়ব না। তনা উঠে অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। কে ঘুম থেকে ডেকে বলল উঠে নামাজ পড়ে নাও, তারপর চাইলে আবার ঘুমাও। নামাজ পড়ে আবার শুয়ে পড়ল কারণ সারা রাত না ঘুমানোর কারণে শরীর বড্ড ক্লান্ত লাগছে। সকাল ৯টার দিকে ফোনের রিংটোনে ঘুম ভাঙল আয়াতের। ফোনটা রিসিভ করে বলল হ্যাঁ মেহেদি, আয়াতের বন্ধু তুই এসে গেছিস? মেহেদি হ্যাঁ মাত্র কুয়াকাটা আসলাম, এখন কি তোর হোটেলে আসব? না না, তুই কোথায় বল, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। মেহেদি একটা খাবার রয় কার স হসন্ত তওকার র আকার র নাম বলল। রুমের দিকে তাকিয়ে দেখে তনা বিছানার একপাশে বসে একটা বই পড়ছে। তনা বাকি সবাই কি ঘুরতে গেছে? তনয়া হ্যাঁ। আমার ডাকতে আসছিল, আমি না করে দিয়েছি, বলছি তুমি ঘুম থেকে উঠলে তারপর আমরা যাব। ঠিক আছে। তুমি কি বের হবে নাকি রুমে বিশ্রাম নিবে? কারণ আমাকে কিছুক্ষণের জন্য জরুরি কাজে যেতে হবে। ঘন্টা খানকের মধ্যে ফিরে আসব। তনয়া ঠিক আছে তুমি যাও, আমি রুমেই থাকি। বের হতে ইচ্ছা করছে না। হুম্মম। তবে সাবধানে থেকো। আর কিছু দরকার হলে আমায় ফোন করো কেমন? তনয়ার কাছ থেকে বিদায় নিয়ে মেহেদির সাথে দেখা করতে গেল। মেহেদিকে দেখে বলল কিরে যা যা জানতে বলছিলাম জেনেছিস তো ঠিকভাবে? মেহেদি তুই কাল রাতে বলার পরই সব খবর নিয়েছি।
আর সকালে নামাজ পড়েই রওনা দিলাম, সকালে রাস্তাঘাট ফাঁকা তাই আসতে কোন সমস্যা হয়নি। আয়াত বল কি জানলি রায়হান আর জয়ের বিষয়? মেহেদী জয়ের বিষয়ে তেনি কিছুই জানানোর নাই। আগের মতোই সব কিছু। এইচএসসি কমপ্লিট করে তুই ডাক্তারিতে ঢুকে গেলি আর জয় অনার্সে পড়াকালীন সময় মানে দ্বিতীয় বর্ষে বসে আইপিএস এক্সাম দিয়ে চান্স পেয়ে চায়। পরে ভালো পৌঁছিস নেই, পরে গতবার প্রমোশন হয় আর কয় মাস আগে বদলি হয় তোর ওখানে যায়। শুনেছি মাস 6 আগে বিয়ে করছে। সংসার বেশ সুখেই আছে। আয়াত আর রায়হানের বিষয়? যেহেদি রায়হান জয়ের চেয়ে প্রায় 4 বছরের ছোট। কিন্তু বয়সে ছোট হলে কি হবে, মেধা শক্তি দারুণ, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে ছেলেটা কেমন পাগলাটে টাইপ। যতদূর শুনেছি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছেলেটা, যেটা ওর চাই সেটা চাই, যাকে ভালোবাসবে তাকে সবটা দিয়েই ভালোবাসবে আর যাকে ঘৃণা করবে তাকেও সবটা দিয়েই ঘৃণা করবে। আজব ছেলে, মানুষের সাথে তেমন মেশে না। অনেকটা সাইকো টাইপ। কিন্তু মাসখানে ধরে নাকি একদম স্বাভাবিক আছে, ওর পাড়ার লোক বলল। ঠিকমতো নামাজ পড়ে, সবার সাথে কথাও বলে। আয়াত তুই এত তাড়াতাড়ি এত কিছু কি করে জানলি? মেহেদী কামনো আয়াত ভুলে গেলি আমি আর জয় একই এলাকার ছেলে। তো এইসব কিছু জানাটা আমার কাছে তত কঠিন কিছু না। আয়াত আর ফোনের বিষয়ে কিছু জানিস? মেহেদী তোর সব কথা শুনে যতদূর আন্দাজ করতে পারছি তাতে এ কাজ রায়হান ছাড়া কেউ করতে পারে না। কারণ রায়হানের সারাদিনের কাজই হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট এসব নিয়ে। তারপরও কোন কিছু প্রমাণ না করে কারো দিকে আঙুল তোলা ঠিক না। তাই সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরই ডিসিশন নিস। আয়াত হুম্মম ঠিক বলছিস। চল হোটেলে চল। তোর ভাবি টেনশন করবে বেশি দেরি হলে, এমন্যতেই কাল রাতে রায়হানের আওয়াজ শোনার পর থেকে ভীষণ ভয় আছে। আয়াত হোটেলে গেল, মেহেদী বিচে কিছুক্ষণ থাকতে চাইল। আয়াত রুমে ঢুকে দেখে তনা বিছানায় চুপচাপ বসে আছে। তা দেখে আয়াত জিজ্ঞেস করল কি হয়েছে তনা? শরীরটা বেশি খারাপ লাগছে? তনয়া রায়হানের এসেছিল। আয়াত ও আট। তনা কি বলছে রায়হান? তনয়া তুমি যাবার বেশ কিছুক্ষণ পর আমার ফোনে একটা নাম্বার দিয়ে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে যেই তনা বলে ডাক দিল আমি বুঝে গেলাম কে ফোন দিয়েছে। সে বলল তনা তোমার কাছে আমার পরিচয় লুকিয়ে এখন আর লাভ নাই, কারণ আমি জানি গতকাল রাতে তুমি আমার আওয়াজ শুনেই আমাকে চিনতে পারছো। তাই এখন লুকোচুরির কোন মানেই হয় না। তুমি বরং আয়াত আসলে বিকালে ওকে নিয়ে মেসেজে পাঠানো ঠিকানায় আসো। ভয় পেও না, আর তোমার ক্ষতি করব না। চাইলে পুলিশ নিয়েও আসতে পারো। আয়াত তনয়াকে বলল ঠিক আছে আমরা যাব। বিকাল বেলা আয়াত তনয়াকে নিয়ে রায়হানের সাথে দেখা করতে গেল। রায়হান বিচে পাশে একা দাঁড়িয়ে ছিল। তনা ভয় আয়াতের হাতটা শক্ত করে ধরে রাখল। ওদের দেখে রায়হান বলা শুরু করল। রায়হান ঠিক কি দিয়ে কথা বলা শুরু করব ভেবে পাচ্ছি না, কারণ আমি অন্যায় এমন করছি যে ক্ষমা চাইবার যোগ্য নই, তবুও পারলে ক্ষমা করে দিয়েন প্লিজ। আয়াত কিন্তু তুমি এসব কেন করলে রায়হান? রায়হান আসলে কয়েক মাস আগে থেকে আমি তনয়ার গল্প পড়তে পড়তে ওর গল্পের ভিতর এতটা ডুবে গিয়েছিলাম যে না চাইতেও তনয়াকে ভালোবেসে ফেলি। একটা মেয়ের ফেক আইডি দিয়ে তনয়ার সাথে অনেকদিন চ্যাটিং করি, তাতে এটা জানতে ও বুঝতে পারি যে তনা আপনাকে খুব সম্মান করে ও অনেক ভালোবাসে। তারপর বিভিন্নভাবে তনয়ার মনে আপনাকে নিয়ে সন্দেহ ঢুকাতে চাইতাম, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হতাম। ভীষণ রাগ হতো, তনা আপনার কথা বললে ভীষণ ঘৃণা হতো আপনার প্রতি। কিন্তু তখনও তনয়াকে চিনতাম না। আয়াত সেটা না হয় বুঝলাম, কিন্তু কি করে বুঝলে যে এটাই তনা আর আসফির সাথে সম্পর্ক হলো কি করে? রায়হান কমাস আগে যখন আপনার বাড়ি গিয়েছিলাম তখন কথায় কথায় আসফি আমার কাছ থেকে আমার ফেসবুক আইডির নাম জেনে নেয়। তারপর ওর একটা আইডি থেকে টুকিটাকি কথা হতে থাকে। ও কখনো বলনি আপনার স্ত্রীর নাম বা সে লেখালেখি করে, হয়তো প্রয়োজন হয়নি তাই। তারপর মাস 2 আগে একদিন আসফি ওর রিয়াল আইডি দিল, তখন আসফির মিউচুয়াল ফ্রেন্ড তনয়াকে দেখে জিজ্ঞেস করলাম তনয়াকে চিনে কিনা? আসফি বলল তনা ওর নিজের ভাবি।
যাকে এতদিন ধরে আমি খুঁজছিলাম সে আমার এত পরিচিত? ভাবতেই অবাক লাগলো। তারপর আপনার হসপিটাল থেকে আপনার নাম্বার পাই আর তনয়ার নাম্বারটা আসফির ফোন থেকে নেই। আয়াত কিন্তু আসফি তো বলল ওর সাথে তোমার এই দ্বিতীয়বার দেখা। এর আগে তোমরা কখনো দেখা করনি। রায়হান আসফি সত্যিই বলছে। আসলে 2 মাস আগে আসফির ফোনটা চুরি হয়ে গেছিল, সেটা আমি চুরি করিয়েছিলাম। তারপরের ঘটনা আপনারা জানেন। তনয়া সবকিছু জেনেও আমার আয়াতকে ক্ষতি করতে চেয়েছিলেন কেন? তারপর হঠাৎ করে ফোন দেয়া কেন বন্ধ করলেন? রায়হান নিউজের ভুল বুঝতে পেরে। মনে আছে একদিন রাতে তোমাকে ফোন দিয়েছিলাম, তখন তুমি রাগ করে আমায় অনেক কথা বলছিলে। তখন ভুলবশত তুমি ফোন কাটনি, তো তার কারণে আয়াত আর তোমার মধ্যে হওয়া সব কথা শুনতে পেয়েছিলাম। তোমার বেবির কথাও। তখন কেন যেন নিউজের ভিতর অপরাধ বোধ তৈরি হয়েছিল। আমি নিউজের জানামতে কখনো কারো ক্ষতি করিনি, কিন্তু সেদিন তোমার কথা শুনে মনে হচ্ছিল 3টা জীবন নষ্ট করতে চাচ্ছি। নিউজের পাগলামির কারণে এক অদ্ভুত পরিবর্তন নিউজের মাঝে দেখতে পেলাম। তনা একটা পোস্টে বলছিল যখন মন অস্থির লাগে তখন আল্লাহর নাম নিয়ে নফল নামাজ পড়লে নাকি সব অস্থিরতার অবসান হয়। আমিও সেটাই করছি। পরে নিউজের মনি আমাকে সব প্রশ্নের উত্তর দিয়েছে। সেদিন থেকে কেন যেন তনয়ার প্রতি ভালোবাসা থাকলেও তনয়ার একটা কথা কানে বাউজে, যাকে ভালোবাসেন তার সাথে জড়িত প্রতিটা জিনিসকে এবং মানুষকে ভালোবাসতে হয়, এমনকি তার নাকেও ভালোবাসতে হয়। তনয়া, তাহলে আয়াতের কেন ক্ষতি করছো? রায়হান সত্যি বলতে ওটা দুর্ঘটনা ছিল, কারণ আমি শুধু আয়াতকে আঘাত করতে চেয়েছিলাম, তাও আয়াতের চেম্বারে বসে বাউ বাইরে বের হলে, কিন্তু কিভাবে যেন সেদিন কাকতালীয়ভাবে ওই দুর্ঘটনাটা ঘটে গেলা। বিশ্বাস করো আর না করো, তবে এটাই সত্যি যে ওই ঘটনার পিছনে আমার কোন হাত নাই। তবে ওই ঘটনা সম্পর্কে তোমার যা বলছি সব তোমার ভয় দেখানোর জন্য। আমি সবসময় তোমার জীবনে অচেনা আমি হয়ে থাকতে চেয়েছিলা, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য কিছু ছিল, তাই না চাইতেও কুয়াকাটায় আপনার সাথে দেখা হয়ে গেল। আয়াত আর আসফির কি হবে? রায়হান, আমি আসফিকে সব সত্যি দুপুরে বলে দিছি। আসলে আমি আসফিকে সবসময় আমার ভালো বন্ধু হিসাবে দেখেছি, জানিনা আসফি কিভাবে আমাকে পছন্দ করে বসলা। হয়তো কদিন কান্নাকটি করবে, তবে আপনার মতো ফ্যামিলি যার পাশে আছে তার কোন সমস্যা হতে পারে না। আপনারা চাইলে আমাকে পুলিশে দিতে পারেন, বা জয় ভাইয়াকে সব বলতে পারেন। সে এসব বিষয় কিছুই জানে না। আপনার কেসটার কথা ভাইয়া আমার সাথে আলোচনা করছিল, আমিই বলছিলাম এটা খুঁজে বের করা পসিবল না। আমি নিউজের ভুল বোঝার পর থেকে ভীষণ অনুতপ্ত হচ্ছি, একদিনও শান্তি পাচ্ছি না। নিউজের ভুল বোঝার আগে তনয়াকে কিডন্যাপ করার প্ল্যান পর্যন্ত বানিয়েছিলাম, কিন্তু এখন নিউজের কর্মের কথা ভেবে নিউজেরই ঘৃণা হচ্ছে। তবে হ্যাঁ তনা, তোমায় ভালোবাসতাম, ভালোবাসি আর সারা জীবন ভালোবাসব। নতুন অতিথির জন্য দোয়া রইলা, তোমাকে দেখার আফসোস সারা জীবন মনের ভিতর থাকবে। তবে ভেবো না আর তোমার জীবনে অচেনা আমি হয়ে ফিরে আসব না। ভালো থেকো। পারলে ক্ষমা করে দিও। রায়হান চলে যাচ্ছে, তনা আয়াত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্যটা পশ্চিম দিকে ডুব দিবে দিবে ভাব হচ্ছে। হয়তো আজ সূর্যটা অস্ত যাবার পর কাল সকালে যে সূর্যটা উদিত হবে সেটা বয়ে আনবে সোনালি সকাল, যেখানে থাকবে না কোন কালো ছায়া। তনা রায়হানকে পুলিশে দিতে চাইলেও আয়াত মাফ করে দেয়, কারণ আয়াতের মতে অনুতাপ আর অনুশোচনার চেয়ে বড় কোন শাস্তি হতে পারে না। সবার ভালোবাসায় আর সহমর্মিতায় আসফি অল্প দিনেই স্বাভাবিক হয়ে উঠল। তনা বর্তমানে 9 মাসের গর্ভবতী, যে কোন সময় যে কোন দিন নতুন অতিথির আগমন ঘটবে। তনা বেলকানোতে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যটার দিকে তাকিয়ে ভাবছিল, জীবন কত বিচিত্রময়। কেউ জনম জনম দেখে জেনে শুনেও ভালোবাসতে পারে না, আবার কেউ মাত্র তার কিছু জিনিস পেয়ে তার লেখা পরেও তাকে পাগলের মতো ভালোবেসে ফেলে। রায়হান আমার জীবনে অচেনা আমি হয়ে এসেছিল, কিন্তু তার চেনা অনেক ছাপ রেখে গেছে আমার জীবনে। কিন্তু আমি চাইও সারা জীবন আমার জন্য অচেনা আমি হয়েই থাকুক। আমার জীবন বলতে তো আমার আয়াত। আয়াত না, আমার জীবন বলতে যে আসছে সে। তনয়া না। ইউ অলওয়েজ বি মাই লাইফ এন্ড মাই লাভ।
সমাপ্ত।